আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে প্রতিদিনের মতো আবারও দেখা হয়ে গেল। সাকিবুল, হাফসা, নাহিদা, রাবেয়া, মারিয়া, নুরুজ্জামান, তিশা, প্রিয়া, ওয়ালাইকুম আসসালাম, আনিকা, ওয়ালাইকুম আসসালাম, আনিকা, ইন্তিশার, সুন্দর নাম, ওবায়দুল, কি অবস্থা, ফাহমিদা। আজকে গন্তব্য বুয়েটকে দেখছি না। আয়ন শনাক্তকরণ নিশ্চিত করব কিভাবে? পড়াবো, সবই পড়াবো, সমস্যা নেই। তোমরা বইয়ে কোনো কঠিন শব্দ দেখলে অনেক ভয় পেয়ে যাও, ভয় পাবা না, বুঝছো? তামিম আহমেদ ভাই বলে আমার নাম নেন, ওকে নিয়ে ফেললাম। ভাইয়া পিকনিক করে শরীর ব্যথা হয়ে আছে। পিকনিক করলে শরীর ব্যথা হয় কেন? বুঝলাম না বিষয়টা। পিকনিক তো পিকনিক, পিকনিক করলে না শরীর আরো সুস্থ হবে, সবল হবে, মন ভালো হবে। বলতেছে পিকনিক করে শরীর ব্যথা হয়ে গেছে, এ কি? ভাই আপনি চা খান না কফি খান? আসলে আমার চা কফি একটা হইলেই হয়। ঠিক আছে, এখন আপাতত কফি খাচ্ছি। শঙ্করায়নের চ্যাপ্টার, হ্যাঁ নেক্সটে পড়ানো হবে। শঙ্করায়নের চ্যাপ্টার শোভন ভাই নিবে পুরোটা। শঙ্করায়নের চ্যাপ্টার তোমাদের পুরোটা শোভন ভাই নিবে। আমাকে এত মোটা লাগতেছে কেন? আপনার বাসা কি রাজশাহী? এক্স্যাক্টলি, আমার বাসা রাজশাহী। আচ্ছা শোনো, আচ্ছা শোনো, তোমরা কি অধক্ষেপের ম্যাথ গুলো করতে পারছো? বইয়ে যে, হাজারি স্যারের বইয়ে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে বা অনুশীলনী গুলো দেওয়া আছে, সেগুলো কি তোমরা করতে পারছো? আমাকে এটা একটু বলো। পরমাণু মডেল কখন পড়াবেন? এটা তো আগের কোয়ার্টারে হয়ে গেছে ভাইয়া। আগের কোয়ার্টারে পরমাণু মডেল হয়ে গিয়েছে পড়ানো। পারছো তোমরা ম্যাথ করতে? আচ্ছা, পারছো। যারা পারছো না তারা বেশি বেশি করতে হবে। তোমার একটা ম্যাথ করতে যে মনে হইলো আরে আল্লাহ পারতেছি না, তারপরে তুমি বললা যে দৌড়ু পারতেছি না, ভাইরে যাই বলি ভাই পারতেছি না। এটা প্রবলেম, বিগেস্ট প্রবলেম অফ দা ওয়ার্ল্ড। ঠিক আছে, যে একবার করতে যে পারলাম না, দুইবার করতে যে পারলাম না, তার মানে আমি পারছি না। এটা হচ্ছে খুবই প্রবলেমেটিক একটা জিনিস। তুমি জানো আমাদের বুয়েটে ল্যাবের জন্য যখন আমরা বিভিন্ন ড্রয়িং করতে বসি বা বিভিন্ন ক্যালকুলেশন করতে বসি, একবারে মিলে না, দুইবারে মিলে না, সারা রাত ধরে করা লাগে। মেকানিক্যাল ড্রয়িং, সিভিলের ড্রয়িং, এগুলো আমাদেরকে সারা রাত ধরে করা লাগে। তো তুমি, ঠিক আছে, একবার একটা ম্যাথ করার পরে তুমি বলতেছো আমি পারতেছি না ভাই, প্রবলেম হচ্ছে। ভাই প্রবলেম তো হবে। এটা মানে ওই জিনিসটার আসলে নাম কি? হাজারি স্যারের বইয়ে ওটা কি লেখা আছে বলতো? গাণিতিক সমস্যা। ওটা তো সমস্যাই রে ভাই, ওটা তো প্রবলেম। তো প্রবলেম হবে না তো কি হবে? যেটা জিনিসটার নামই প্রবলেম, তুমি বলতেছো ভাই প্রবলেম হচ্ছে, তাহলে হইলো? ওইটার নাম প্রবলেম না? তোমরাই বলো। ওইটার নামই তো প্রবলেম, সমস্যা, গাণিতিক সমস্যা, ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো ওইটা করতে প্রবলেম হবে না? তোমরা সবকিছু মানে নর্মালি নাও। প্রবলেম হচ্ছে, প্রবলেম হওয়াটাই তো নর্মাল। একটা প্রবলেম করতে যে যদি প্রবলেম না হয় তাহলে কি হবে বলো? আসতে দেরি হয়ে গেছে, এই জন্যই তো আমরা শুরু করছি না। আমি জেনারেলি 5-6 মিনিট ওয়েট করি তোমাদের জন্য। ভাইয়া কালকের ক্লাস করি নাই, দৌড় দাও, কালকের ক্লাস করো আগে। কালকের ক্লাস যারা করো নাই, যে 415 জন এই মুহূর্তে ক্লাসে বিদ্যমান আছো, কালকের ক্লাস যে করো নাই সে দ্রুত ক্লাস থেকে বের হয়ে যাও। ঠিক আছে, কালকের ক্লাসটা করো, দেন তুমি আজকের ক্লাস করো। কারণ সম আয়ন প্রভাবের ম্যাথ করাবো। সম আয়ন প্রভাব কি সেটা আগের ক্লাসে বোঝানো হয়েছে। আর তোমার যদি আগে কখনো পড়া থাকে দেন তুমি থাকতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা তোমাদের জন্য দুইটা কথা প্রথমে বলে ফেলি, যে তোমরা হচ্ছে দুইটা ইউটিউব চ্যানেল একটু, মানে একটা ইউটিউব চ্যানেল একটু দেখবা। আমাদের শিখো ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন ফ্রি ক্লাসেস দেওয়া থাকে। ঠিক আছে, শিখো।
শিখো ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন টাইপের ফ্রি ক্লাস দেওয়া থাকে, এটা একটু তোমরা দেখতে পারো। আর আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? এই দুইটা তোমরা একটু দেখবা, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করবা। তো শিখো ইউটিউব চ্যানেলে বিভিন্ন টাইপের গাইডলাইন তোমাদের জন্য দেওয়া হচ্ছে, ঠিক আছে, সবই দেখবা। ভাইয়া পরীক্ষায় অদক্ষেপের মেয়াদ আসছিল, সব পারছি, যে রাশেদ তোমাদের কলেজেও যখন পরীক্ষা হবে দেখবা অদক্ষেপের মেয়াদই দিবে। আচ্ছা, সম আয়ন প্রভাব, এটার মেয়াদ আমরা করব, বলো। আমি তাহলে এখন সম আয়ন প্রভাব জিনিসটা কি ছিল বলো দেখি। যারা কালকের ক্লাস করো নাই, কালকের ক্লাসটা করে এসো, হ্যাঁ। বলো সম আয়ন প্রভাব কি, দেখি কে বলতে পারে। ভাইয়া বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ বলছি, একটু পরে বলছি। বাফার দ্রবণ পড়ানো হবে, চতুর্থ অধ্যায়ে আছে। এখানে একটা বইয়ে একটা জায়গায় বাফার দ্রবণের কথাটা বলা আছে। পাচ্ছি না, পাচ্ছি না। দ্রবণে একই আয়ন থাকবে, এটা হচ্ছে সম আয়ন। আর সম আয়ন প্রভাবের কারণে কি হয়? সম আয়ন প্রভাবের কারণে কি হয় বলো। সম আয়ন প্রভাবের কারণে কি হয়? দ্রাব্যতা কমে যায়। কোন ইলেকট্রোলাইটের দ্রাব্যতা কমে? স্ট্রং ইলেকট্রোলাইট নাকি উইক ইলেকট্রোলাইট? কার দ্রাব্যতা কমে? স্ট্রং ইলেকট্রোলাইট নাকি উইক ইলেকট্রোলাইট? বলো। সবল তড়িৎ বিশ্লেষ্য নাকি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কার দ্রাব্যতা কমে? সবল তড়িৎ বিশ্লেষ্য নাকি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যারা, তাদেরই দ্রাব্যতা কমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে শুরুতে তোমাদেরকে একটা ম্যাথ দিয়ে আমি শুরু করি আমার নিজের মতো করে। এখানে অদক্ষেপ রিলেটেড কোনো ম্যাথ হবে না, সম আয়ন প্রভাব। তোমরা আমাকে একটু জানাতে পারো যে আমরা আসলে কত নাম্বার প্রবলেম করব আজকে? আমি খাতায় নাম্বারিং করা ভুলে গিয়েছিলাম আগের দিন। সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাব। শোনো, সম আয়ন প্রভাব নিয়ে এখন আমরা কথা বলি। দেখো, একটা ম্যাথ আমি তোমাদেরকে দিচ্ছি, এই ম্যাথটা বেশ ভালো করে তোমরা একটু দেখবা। মনে করো এখানে একটা গোল্লা আছে, এখানে আরেকটা গোল্লা আছে, এইখানে আছে হচ্ছে সিলভার ক্লোরাইড, কেএসপি হচ্ছে 4 × 10⁻⁻28, এটা হচ্ছে সিলভার ক্লোরাইডের কেএসপি। এখানে হচ্ছে NaCl, যার ঘনমাত্রা হচ্ছে 0.025 মোলার। ওকে, এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। 1 নাম্বার প্রশ্ন, এখানে বেশ কিছু প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা যদি তোমরা পারো, এটা প্রবলেম 26 হবে, তাই তো? ওকে, P26। আচ্ছা, হইলো, যেটাই হলো, বেশিরভাগই আমি দেখছি P26 বলছো, তাহলে আমি P26 নিলাম। সজীব, হাবিবা, তোমরা বলছো P26, ওকে, আমি P26 নিলাম। ওবায়দুল বলছো কালকে অধক্ষেপের যে ম্যাথ নাকি করিয়েছিলাম তার মধ্যে আজকে একটা হুবহু চলে আসছে। সো আসবে, হ্যাঁ আসবে। দেখো, তাহলে বলো দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে যে এ পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত? দ্রাব্যতা কত, ঠিক আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বি পাত্রের মধ্যে এ পাত্রের দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার
কি রকম পরিবর্তন হবে? কি রকম পরিবর্তন হবে? ঠিক আছে, তাহলে প্রশ্নটা বোঝা গেছে। বলা হচ্ছে এ পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত, আর এটাকে যদি আমি বি পাত্রের সাথে যোগ করি, ঠিক আছে, এটাকে যদি আমি বি পাত্রের সাথে যোগ করি, মানে বি পাত্রের মধ্যে এ পাত্রের দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কিরকম পরিবর্তন হবে। আমি তোমাকে একটা কথা বলে দেই, আমি যা করাবো এই পুরো চ্যাপ্টার শেষ হওয়ার পরে, বা আমি যে চ্যাপ্টার করাবো ওই চ্যাপ্টারে আমার পড়ানোর বাইরে একটা সিঙ্গেল জিনিসও তোমার কোনো পরীক্ষাতে আসবে না। অ্যাডমিশন পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক, যে কোনো প্রাইভেটের পরীক্ষা হোক, কোথাও আসবে না। মাইন্ড ইট। সো এ নাম্বার তোমরা সবাই জানো, এ নাম্বারটা তোমরা সবাই কিন্তু জানো যে কিভাবে দ্রাব্যতা বের করতে হয়। কেস ওই যে প্রথম দিকে আমরা করিয়েছিলাম না, মনে আছে না তোমাদের? লিখো সলভ। সলভ। কেএসপি দেওয়া থাকলে দ্রাব্যতা বের করা যায়, শুরুর দিকে করানো আছে, করানো আছে কিনা? আছে। তাহলে দেখো এ পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, তাহলে কেএসপি আমাদের দেওয়া, তাহলে সিলভার ক্লোরাইড এটাকে তোমরা ভাঙো, তাহলে এটাকে ভাঙলে তুমি পাবা সিলভার প্লাস যোগ ক্লোরিন মাইনাস, তাহলে ধরি দ্রাব্যতা এস, তাহলে দ্রাব্যতা যদি এস হয়, এস এস, তাই না? তাহলে কেএসপি সমান কি হবে? কেএসপি সমান হবে সিলভার প্লাসের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, তাই না? তো সিলভার প্লাসের ঘনমাত্রা কত? এস ইনটু ক্লোরাইডেরও এস, তাহলে এস স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে কেএসপি। তাহলে এস ইকুয়াল রুট ওভার কেএসপি। তাহলে রুট ওভার কেএসপি কত ভাই? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। তাহলে এটা কত আসে বলো তো? 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। ঠিক আছে, তাহলে এত কি মোল পার লিটার। তাহলে এখানে লিখো 1 নং পাত্রে, 1 নং পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 এম, বা যেটাকে আমরা বলি হচ্ছে মোল পার লিটার। ওকে, কারো কোনো আপত্তি আছে? কারো কোনো সমস্যা আছে? এটা আমাদের আগের করানো ম্যাথ। যারা বলছো বুগি নাই, তাদের আর বুগার দরকার নাই আসলে। ঠিক আছে, এটা সেই মানধাতার আমলে করে আসা ম্যাথ আমাদের। ঠিক আছে, এরপরে আমরা অধক্ষেপের ম্যাথও করে ফেলেছি। এইখানে এসে যারা এটা বুঝবা না, তাদের কপালে ভাই ভালো দুঃখ আছে, তাদের কপালে ভালো দুঃখ আছে। ঠিক আছে, আচ্ছা, এতদূর ক্লিয়ার কিনা বলো? হয়েছে? মিলেছে? সবার সবার মিলেছে কিনা? ইমন বলছো ভাইয়া ক্যালকুলেশন ভুল হয়েছে। ক্যালকুলেশন যদি ভুল হয় তুমি সঠিকটা বলে দিবা না? হ্যাঁ, আমাদের সমাজে এরকম মানুষের অনেক দরকার। হ্যাঁ, যারা হচ্ছে ভুল না ধরিয়ে দিয়ে কোথায় ভুল হয়েছে সেটা ধরিয়ে দিবে, কি ভুল হয়েছে সেটা ধরিয়ে দিবে এবং সঠিকটা বলে দিবে। তো আসলে ভুল ধরার কিন্তু অনেক মানুষ আছে, কিন্তু সঠিকটা বলে দেওয়ার মানুষ কিন্তু নাই। তো আমার যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি সঠিক উত্তরটা বলতে হবে। ঠিক আছে, স্যার একক মিলে না, একক মিলেছে, এককও মিলেছে। ঠিক আছে, যাই হোক, সবই ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড কোশ্চিন। সেকেন্ড কোশ্চিন হচ্ছে বি পাত্রের মধ্যে এ পাত্রের দ্রবণ যোগ করলে, এর মধ্যে এইটা যদি আমি দিয়ে দেই, তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কিরকম পরিবর্তন হবে। তাহলে আমি এ পাত্রে যে দ্রাব্যতাটা পাচ্ছি, এ পাত্রের দ্রাব্যতা হচ্ছে এত, তাহলে বি পাত্রের দ্রাব্যতাটা, বি পাত্রের যে দ্রাব্যতা, এই দ্রাব্যতাটা কত হতে পারে? তোমার কাছে কি মনে হচ্ছে বলো? এই দ্রাব্যতাটা কত হবে? এর থেকে বেশি নাকি এর থেকে কম?
2 ইন্টু 10⁻⁻14 এর থেকে বেশি নাকি কম? বলো। কম হবে। কেন কম হবে? কেন কম হবে? তুমি কিভাবে বুঝলা কম? আমি কিন্তু তোমাকে ম্যাথমেটিক্যালি শিখাই নাই এখনো। আমি কি শিখিয়েছি? তাহলে কিভাবে বুঝছো কম হবে? বলো। কিভাবে বুঝছো কম হবে? সম আয়ন প্রভাবের কারণে কম হবে। এই তো তোমরা সম আয়ন প্রভাব পেরে গেছো তো। তাহলে তাহলে তো তোমরা সম আয়ন প্রভাব বুঝে গেছো, আর কি লাগে? এখন আমরা আসলে দেখবো যে কতটুকু কমে, আসলেই কমে কিনা। আসলেই যে কমে কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে এটা আমাদের ডান, এটা আমাদের ডান কিনা? এটা আমাদের ডান। এবার আমরা পরবর্তীটাতে যাই, 2 নম্বরে যাই। হ্যাঁ, 2 নাম্বার। ভালো করে বসে যাও, একদম বড় করে খাতা কলম নিয়ে লিখো, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে কি ছিল ভাই? এইখানে ছিল সিলভার ক্লোরাইড, যার কেএসপি ছিল 4 ইন্টু 10⁻⁻28, আর এখানে ছিল সোডিয়াম ক্লোরাইড, যার ঘনমাত্রা ছিল কত? 0.025 মোলার। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে কি করা হচ্ছে? এটা আমাদের এ পাত্র, এটা আমাদের বি পাত্র। তাহলে এ পাত্রকে যখন বি পাত্রে দেওয়া হচ্ছে, যখন এ পাত্রকে বি পাত্রে দেওয়া হচ্ছে, তখন আমাদের এরকম একটা বিষয় ঘটবে কিনা? এরকম বিষয় ঘটবে না? এইখানে সিলভার ক্লোরাইড, এইখানে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে না? সিলভার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। ঘটনাটা তাহলে কি ঘটবে ভাই? ঘটনাটা ঘটবে সিলভার ক্লোরাইড যখন কিনা আমার ভাঙবে, এটা আমাদের উইক ইলেকট্রোলাইট, তাহলে এটা আমরা উভমুখী চিহ্ন দিয়ে দেখাবো। মানে ম্যান্ডেটরি না, বাট দেখালে খুবই ভালো ভাই, এটাই আমাদের নিয়ম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমরা দেখবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে Na+ যোগ Cl-। তাহলে এই যে ভাইয়া, এই যে আমাদের দুইটা আয়ন একই রকম পাচ্ছি একই পাত্রের মধ্যে। তাহলে ক্লোরাইড আয়নটা হচ্ছে আমাদের এখানে কমন আয়ন, ক্লোরাইড আয়নটা হচ্ছে আমাদের এখানে কমন আয়ন। তাহলে এই যে কমন আয়নের কারণে ক্লোরাইডের ঘনমাত্রাটা বেড়ে যাবে। তো ক্লোরাইডের ঘনমাত্রা বেড়ে যাবে, বাট আমার কেএসপি সবসময় ফিক্সড। আগের ক্লাসে বলেছিলাম যে কেএসপিটা কখনোই পরিবর্তন হবে না। তাহলে একদিক বাড়লে আর একদিক কি হইতে হবে? কমতে হবে, তাই না? সাবাস। তাহলে আমরা এখন একটু, চলো এটা নিয়ে আমরা একটু খেলাধুলা করতে পারি, ঠিক আছে? এটা নিয়ে আমরা একটু খেলাধুলা করতে পারি, চলো এটাকে একটু নিচে নামাই। আচ্ছা, এবার ধরি, লিখো এখানে ধরি, ধরি বি পাত্রে, বি পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, দ্রাব্যতা S2, ঠিক আছে? তাহলে এটা হবে S2, এটাও হবে S2, এইটাও হবে S2, হবে কিনা? হবে S2, হবে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত? 0.025। তাহলে 0.025, this one will be 0.025, this one also will be 0.025, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি যদি তোমাকে একটা কথা বলি ভাই, আমার ক্লোরাইড আয়নের মোট ঘনমাত্রা কত হয়ে যাবে বলো দেখি? কারণ আমার তো একই পাত্রের মধ্যে সিলভার ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড আছে। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যখন S2, ক্লোরাইডটা হচ্ছে আমার S2, আবার এইখান থেকে ক্লোরিনের ঘনমাত্রা এত, তাহলে ক্লোরাইডের ঘনমাত্রা আমার কত বলো? তাহলে ক্লোরাইডের ঘনমাত্রা আমার কত দাঁড়াচ্ছে বি পাত্রে? বলো। S2 প্লাস 0.025, S2 প্লাস 0.025। ওই যে বলেছিলাম ক্লোরাইডের ঘনমাত্রা বেড়ে যাবে না, কারণ এখান থেকেও ক্লোরাইড আয়ন যোগ হচ্ছে। আগে তো এতটুকু ছিল, এখন এখান থেকে যোগ হচ্ছে, যোগ হচ্ছে। হইলো? বোঝা গেল? এতদূর বোঝা গেল কিনা? ঠিক আছে, এতদূর বোঝা গেল কিনা? যখন আমরা বি পাত্রের মধ্যে এটা দিয়ে ফেললাম, তখন বি পাত্রে আগে থেকে কিছু ক্লোরাইড আয়ন ছিল, আর এখানকার ক্লোরাইড আয়নটা যোগ হলো, তাহলে S2 প্লাস 0.025, S2 প্লাস 0.025। ওকে, কমন সেন্স। এখানকার S2 আর এটা 0.025 ক্লোরাইড আয়নটা যোগ হয়ে গেল। ওকে,
তাহলে এবার আমাদের কি হবে বলো, কেএসপি সমান কি হবে, সিলভার ক্লোরাইডের কেএসপি, কেএসপি অফ সিলভার ক্লোরাইড এই পাত্রের জন্য, এই পাত্রের জন্য, হ্যাঁ বলো এই পাত্রের জন্য, তাহলে কি হবে বলো, সেম জিনিস, সিলভার প্লাসের ঘনমাত্রা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, তাই কিনা? কেএসপি কি চেঞ্জ হবে, কেএসপি কি চেঞ্জ হবে বলো তো, কেএসপি কি পরিবর্তন হবে না, কেএসপি পরিবর্তন হবে না, কেএসপি যেটা সেটাই থাকবে। তাহলে 4 ইন্টু 10⁻⁻28। আচ্ছা, সিলভার প্লাসের ঘনমাত্রা কত, মানে কনসেন্ট্রেশন বা দ্রাব্যতা, হুইচ ইজ S2, ইন্টু ক্লোরাইডের ঘনমাত্রা কত, ক্লোরাইডেরটা হচ্ছে আমার এই যে S2 প্লাস 0.025। ওকে, তাহলে কি হচ্ছে বলো, 4 ইন্টু 10⁻⁻28 ইকুয়াল S2 স্কোয়ার প্লাস 0.025 S2। এটা বোঝো কিনা, এত দূর পর্যন্ত বোঝা যায় বলো? এই যে এই যে এই যে এই যে ভাইয়া, এই যে এটা গুণ করো S2 স্কোয়ার, এটা গুণ করলে 0.025 S2। ঠিক আছে, এখন অনেকে এসে কিন্তু এই ক্যালকুলেশনও বুঝবে না, আমি জানি। কেমিস্ট্রিতে আসলে তোমরা যেন কেন মানে দিশেহারা হয়ে যাও। হ্যাঁ, যে নুসরাত বলছে আজকে ভালো করে বুঝলাম, সবকিছুই আমরা বেটার ভাবে তোমাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, জাস্ট তোমাদের দোয়া লাগবে, সাপোর্ট লাগবে। মুসাব্বির বলতেছে আমাদের কলেজের রসায়ন স্যার একটা বলদ মার্কা, এগুলো শিখাতে পারে না। হাই হাই, এগুলো বইলো না ভাই, এগুলো বইলো না, টিচারদের নামে এগুলো বলতে হয় না। ঠিক আছে, নাই পড়াইতে পারতে পারে, বাট এগুলো আমরা না বলি। ঠিক আছে, আমরা বাদ দিই। ঠিক আছে, তাহলে এবার কি হবে একটা কথা বলি, এবার তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা এটা? এভাবে সলভ করতে পারা যাবে কিনা ক্যালকুলেটর দিয়ে বলো তো? এটা দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারো? হ্যাঁ, এই যে এরকম সমীকরণ পড়েছিল না, 3x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল 5, এরকম টাইপের সমীকরণ সলভ করা যাবে না? x এর মান কত, এই যে সবাই বলা শুরু করছে আমাদের কলেজে পড়াইতে পারে না। মেহেদি বলতেছে আমার টি শার্টটা মানায় না। এক্স্যাক্টলি ভাই, আমি এই টি শার্টটা কিনছি, মানে খুবই সুন্দর লাগছিল আমার দোকানের মধ্যে, যে দোকানে আমি টি শার্টটা কিনছি যায়, টি শার্টটার কাপড় অত্যন্ত সুন্দর, টি শার্টটার কালারও অত্যন্ত সুন্দর, কিন্তু টি শার্টটা কেন মানাচ্ছে না জানো? কারণ হচ্ছে এখানকার ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতো হয় নাই। হ্যাঁ, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলো বা ডিজাইন ইঞ্জিনিয়ারিং যেটা বলো, এটা এখানে ঠিকঠাক হয় নাই। মানে তোমার হচ্ছে এই যে কলারের এই সাইডটা, এটা কলারটা একটু বেশি বড় হয়ে গেছে, কলারটা একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা অনেক মোটা মনে হচ্ছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই মানে এর এই অবস্থা। ঠিক আছে, সো প্রত্যেকটা জিনিসের ইঞ্জিনিয়ারিং ঠিকঠাক মতো না হইলে এই অবস্থা হয়। আচ্ছা শোনো, তোমাদেরকে একটা কথা বলি, এখন আমার S2 বের করতে হবে, সো ওইভাবে তো বের করতেই পারো, বাট তোমার এত খাটনি করতে হবে না। দ্রাব্যতা জিনিসটা ছোট নাকি বড় বলো তো? দ্রাব্যতা জিনিসগুলো, যে দ্রাব্যতার যে মানগুলো, ওই মানগুলো কি ছোট নাকি বড়? S2 এটা কি অনেক ছোট মান নাকি বড় একটা মান পাই আমরা বলো? প্লিজ প্লিজ মনোযোগ দাও। এই বড় কে বলে? ছোট মান পাই, ছোট ছোট ছোট, এই যে দেখো, এই যে এ কই গেল, এই যে দেখো তো কত ছোট একটা মান, 10⁻⁻14, অনেক ছোট ভাই, অনেক ছোট, নট অনলি ছোট, অনেক ছোট। আমি আবারও বলি, নট অনলি ছোট, অনেক বেশি ছোট মান এটা। 10⁻⁻14 মানে বোঝো? হ্যাঁ, মানে 1/1 একের পরে 14টা শূন্য, 1/1 একের, মানে এটা হচ্ছে 2/1 পরে 14টা শূন্য, দ্যাটস ইট, অনেক বেশি ছোট। আচ্ছা, এই ছোট জিনিসের উপরে যদি স্কোয়ার করি, ছোট হয় না বড় হয়? আমরা তো জানি 2 এর উপর স্কোয়ার করলে কত হয়, 4 হয়। স্কোয়ার করলে কি বড় হয় সব সময়? বড় হয় না। তোমাকে যদি আমি বলি 2 এর উপর স্কোয়ার করো 4 হচ্ছে,
3 এর উপরে স্কোয়ার করলে 9 হচ্ছে, তুমি ভাবতে পারো ভাই বড় হচ্ছে, কিন্তু আমি তোমাকে যদি বলি 1/2 এটার উপরে স্কোয়ার করো, তাহলে কত হবে 1/4। তো 1/2 বড় নাকি 1/4 বড়? 1/3 এর উপরে স্কোয়ার করলে যদি কত হবে বলো? 1/3 এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 1/9। তাহলে এই ছোট জিনিসের উপরে স্কোয়ার করলে আরো ছোট হয়ে যায়। 3 ভাগের 1 ভাগ ছিল, এখন 9 ভাগের 1 ভাগ পাচ্ছ। ছোট জিনিসের উপরে যত তুমি পাওয়ার দিবা তত ছোট হবে। তাহলে এই কথাটা লিখে রাখো, এখানে লিখো ছোট জিনিসের উপরে, ছোট সংখ্যার উপরে, ছোট সংখ্যা বলতে আসলে এরকম সংখ্যা, মানে 1/x, ঠিক আছে, বা 1/something, 1/something, বা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং, এরকম সংখ্যার উপরে, এরকম সংখ্যার উপরে সংখ্যার উপর পাওয়ার যত বাড়বে, মানে এই যে এরকম যদি পাওয়ার দাও টু দি পাওয়ার n, উপর পাওয়ার যত বাড়বে ততই ছোট হতে থাকবে, ততই ক্ষুদ্র হবে, ক্ষুদ্র হবে, ততই ক্ষুদ্র হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, এবার আমি একটা কথা বলি যে শোনো, এখানে বেশি পাওয়ার ওলা বাদ যাবে, কেন বাদ যাবে সেটাই আমি বোঝাচ্ছি। দেখো, মনে করো তুমি একটা S পেয়েছিলা এরকম 10 টু দি পাওয়ার মাইনাস 14, এটা স্কোয়ার করলে কত হবে জানো? এটা স্কোয়ার করলে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 28। কত কমে গেল দেখো ভাই, -14 থেকে ডিরেক্ট -28, মানে 1 লাফে কত বেশি কমে গেছে। তাহলে এস এর মান যদি এটা হয়, তো এই ভ্যালুটাকে কি ভাই আমি অ্যাপ্রক্সিমেটলি 0 বলতে পারি কিনা? 0 বলতে পারি? বলো, এটাকে স্কোয়ার করলে এরকমটা পাচ্ছি, এটাকে কি আমি 0 বলে ফেলতে পারি না? মানে 1/1 পরে 28টা 0 ভাই, 28টা 0, ঠিক আছে, এটাকে কি আমি 0 বলতে পারি না? অবশ্যই 0 বলতে পারি, ঠিক আছে, 0 বলতে পারি। তাহলে এটা মনে রাখবা যে এই যে এই টাইপের জিনিসগুলো স্কোয়ার বা কিউব, এগুলোকে আমরা 0 ধরে নিতে পারি, এগুলোকে আমরা 0 ধরবো। 0 কেন 0 ধরবো বুঝাতে পেরেছি? তাহলে এটা 0 হয়ে যাবে, এস স্কোয়ার বা এস টু দি পাওয়ার কিউব, এগুলোকে আমরা 0 ধরে নিব। এটা শুধুমাত্র সম আয়ন প্রভাবের সময়, সব সময় না, সব সময় না, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কি থাকে? তাহলে আমাদের থাকে 0.025s2 ইকুয়াল 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। তাহলে s2 সমান কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 ডিভাইডেড বাই 0.025, তাহলে কত আসে? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26। তাহলে s2 কত পাচ্ছি? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 এত মোল পার লিটার। আর S1 কত ছিল? S1 ছিল হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 m। S1 কোনটা? S1 ছিল আগের ম্যাথে যেটা, এই যে এটা আগের ম্যাথে যেটা, সেটা ছিল S1, এই যে এটা ছিল আমাদের S1, মানে নর্মাল অবস্থায় দ্রাব্যতা। এখন দ্রাব্যতা কত হয়ে গেল ভাই দেখো তো, অনেক বেশি কমে গেছে না? আগে ছিল -14, এবার হয়ে গেছে -26। কতখানি কমে গেছে দেখো দ্রাব্যতা, অনেকখানি কমে গেছে দ্রাব্যতা, বোঝা গেলা? ক্যালকুলেটরে করলে সেম মানে আসবে, তোমরা যদি এটাকে ক্যালকুলেটরে করো 0 না ধরে, সেম জিনিসই আসবে, অল্প একটু 19-20 হইতে পারে। বোঝা গেল? নিসাত তাবাসসুম বলছে দ্রাব্যতা কখনো 0 থেকে ছোট হতে পারে? পারে না। 0 থেকে ছোট কেমনে হবে রে বাবা? আমরা যে কালকে থেকে এতগুলো দেখলাম, এত কথা বললাম, আমরা এক্সপেরিমেন্টাল দেখলাম,
হ্যাঁ, যে দ্রাব্যতা কমে যায়। এখন তুমি বুঝতে পারছো যে দ্রাব্যতা কতখানি কমতেছে? ওই যে তোমার সমুদ্রের পানির মধ্যে বা সি স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যখন কিনা আমি HCl দিয়ে দিচ্ছি, তখন আমার লবণের অধক্ষেপ পড়ে যাচ্ছিল, অনেকখানি অধক্ষেপ পড়ছিল, কারণ দ্রাব্যতা কতখানি কমে বোঝো তুমি? ওকে ওকে, আমি তাহলে এরকম আরেকটা ম্যাথ দেই, আরেকটা ম্যাথ দিব এরকম, বলো। তাহলে এই ম্যাথটা যদি তুমি পারো, এই ম্যাথটাই তোমাদের কলেজে মানে সময়ায়ন প্রভাব যদি কখনো দেয়, এরকম ম্যাথই দিবে। গ নাম্বারে একটা ছোট্ট ম্যাথ দিবে, ঠিক আছে, আর ঘ নাম্বারে দিবে হচ্ছে এরকম বড়সড় একটা ম্যাথ। S2 0 কেন হলো, তার কারণ হচ্ছে ছোট সংখ্যার উপরে স্কোয়ার করলে সেটা আরো ছোট হয়, যে কারণে এটাকে আমরা 0 ধরে নিয়েছি। S স্কোয়ার বা S কিউব সবই আমরা 0 ধরবো। ওকে, তাহলে ক্লাসই শুরু হয় নাই আমাদের। চলো এই ম্যাথটা করো। সেম ম্যাথ দেখো, বলছে পি ও কিউ পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মানের পার্থক্য হওয়ার সম্ভাবনা কারণ সহ ব্যাখ্যা করো। তো একটা হচ্ছে দেখো কি আছে, একটা পাত্রে পানি আছে। তোমরা কি প্রশ্ন দেখতে পাচ্ছ? তোমরা কি প্রশ্ন দেখতে পাচ্ছ? একটা পাত্রে পানি আছে পি পাত্রে, কিউ পাত্রে সোডিয়াম ক্লোরাইড আছে। হ্যাঁ, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে আছে পানি, এই পাত্রে আছে সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে 0.1 মোলার, আর এইখানে হচ্ছে সিলভার ক্লোরাইড। তো সিলভার ক্লোরাইডটা আমি একবার পানির মধ্যে দিব, সিলভার ক্লোরাইডটা আমি একবার সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিব। তো আমরা আগের যে এক্সাম্পল, আমরা যে আগের যেটা আমি নিজে করালাম, সেখান থেকে তো আমরা অলরেডি দেখে ফেললাম যে নর্মাল অবস্থায় যে দ্রাব্যতা সেটা পাচ্ছিলাম দেখো 10⁻⁻14 আর যখন আমি সোডিয়াম ক্লোরাইডে দিচ্ছিলাম তখন দ্রাব্যতা পাচ্ছিলাম -26, মানে কতখানি কমে যাচ্ছে দ্রাব্যতা। তো সেম জিনিসটাই যখন পানিতে দেওয়া হচ্ছে, পি পাত্রে দ্রাব্যতা কত হবে সিলভার ক্লোরাইডের, আর কিউ পাত্রে দ্রাব্যতা কত হবে? তো তোমরাই বলো দেখি কোন পাত্রে দ্রাব্যতাটা বেশি হবে, কোন পাত্রে কম হবে। এই পাত্রে যখন দেওয়া হবে ক্লোরাইড ক্লোরাইড সমআয়ন দেখা যাচ্ছে, সমআয়ন প্রভাবের কারণে আমার যে উইক ইলেকট্রোলাইট সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা কমে যাবে। এখানে কোনো সমআয়ন নাই, তাহলে এখানে দ্রাব্যতা আমার কমবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 27। প্রবলেম নাম্বার 27, পি পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করবো আগে, তারপরে কিউ পাত্রে বের করব। তো দেখো পি পাত্রে সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে, তাই না? তাহলে সিলভার ক্লোরাইড পি পাত্রের জন্য, ঠিক আছে, প্রথমে আমরা পি পাত্রেরটা বের করি। তাহলে পি পাত্রে সিলভার ক্লোরাইড, এটা ভাঙলে হবে কি হবে ভাই বলতো? সিলভার প্লাস যোগ ক্লোরিন মাইনাস। তাহলে এটার দ্রাব্যতা ধরলাম আমি S1, এটা আমি ধরলাম S1, এটা আমি ধরলাম S1। আচ্ছা এসপি আর এসকিউ ধরি নাকি? এসপি আর এসকিউ ধরি। পি পাত্রের গুলো আমরা ধরলাম এসপি, কিউ পাত্রে আমরা দ্রাব্যতা ধরবো এসকিউ। তাহলে বলো দেখি ভাই এখানে কেএসপি কি হবে, বলো। তাহলে এখানে গিয়ে আমাদের কেএসপি হবে এসপি ইন্টু এসপি, তাই না? মানে সিলভারের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইডের ঘনমাত্রা। ঠিক আছে, লিখে ফেলো, সিলভার প্লাসের ঘনমাত্রা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে কত হবে? এসপি ইন্টু এসপি। তাহলে হবে কি এসপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কেএসপি। তাহলে বলো এসপি সমান কি হবে? রুট ওভার কেএসপি। তাহলে বলো এসপি কত হবে? রুট ওভার 1.7 ইন্টু 10⁻⁻10। তাহলে আমার এসপি কত আসে? তাহলে আমার যে এসপিটা সেটা তুমি এখান থেকে রুট করলে পেয়ে যাবা 1.7 ইন্টু 10⁻⁻10। সেটা আসে হচ্ছে 1.30 ইন্টু 10⁻⁻5 মোলার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার পি পাত্রের দ্রাব্যতা। ঠিক আছে, পি পাত্রের দ্রাব্যতা। পি পাত্রে কার দ্রাব্যতা? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা। ঠিক আছে, তাহলে এবার আমরা বের করব হচ্ছে কিউ পাত্রে। এবার আমরা বের করব হচ্ছে কিউ পাত্রে। এক কাজ করি না, এটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসি, তাই না? তাহলে আমাদের জন্য বেটার হবে। এই পুরোটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসি। ঠিক আছে,
এই পাশে নিয়ে চলে আসলাম। আর এইটাকেও আমরা একটু সাইডে নিয়ে চলে আসি। ওকে ওকে, মাইনাসটা এখানে থেকে গেছে, মাইনাসটাকে নিয়ে চলে আসলাম। ওকে ওকে, এবার আমরা শোনো, এবার আমরা বের করব হচ্ছে কিউ পাত্রে। কিউ পাত্রে এবার লিখা হচ্ছে কিউ পাত্রে। তো কিউ পাত্রে দ্রাব্যতাটা কি হবে ভাই? কমে যাবে সম-আয়ন প্রভাবের কারণে। তো কিউ পাত্রে কি কি যাচ্ছে ভাই? দেখো তো, একে তো যাচ্ছে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড আগে থেকে আছে, তাহলে সিলভার ক্লোরাইড ভেঙে হবে সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস, আর সোডিয়াম ক্লোরাইড আছে NaCl, এটা ভাঙলে হবে Na প্লাস যোগ Cl মাইনাস। তাহলে দেখো ভাই, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা কিন্তু আমার দেওয়া আছে 0.1 মোলার, তাহলে এটার জায়গায় আমি দিব হচ্ছে 0.1, দিস উইল বি 0.1 এন্ড দিস উইল বি 0.1। আর সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এবার আমি ধরে নিচ্ছি হচ্ছে SQ। কিউ পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা আমি ধরে নিচ্ছি SQ। তাহলে দেখো তো ভাই, এই যে আমার সম-আয়ন, কোথায় সম-আয়ন আমার? এই যে ক্লোরাইড আয়নটা ভাই আমার সম-আয়ন। তাহলে এবার বলো দেখি, কিউ পাত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? কিউ পাত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা আমার দাঁড়াচ্ছে কত ভাই? SQ প্লাস 0.1 এটা। তাহলে KSP যদি আমি বের করি কিউ পাত্রের জন্য, KSP অফ সিলভার ক্লোরাইড কত হবে? সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইডের ঘনমাত্রা। তাহলে বলো তো ভাই, KSP কি চেঞ্জ হবে? না, KSP আমার চেঞ্জ হবে না, সিলভার ক্লোরাইডের KSP যেটা সেটাই থাকবে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। সিলভার প্লাসের ঘনমাত্রা কত? SQ ইন্টু ক্লোরাইডের কত? SQ প্লাস 0.1। ঠিক আছে না? ঠিক আছে। তাহলে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইকুয়াল SQ স্কোয়ার হবে প্লাস 0.1 SQ স্কোয়ার 0.1 SQ। এখন ওই যে বলেছিলাম ভাই, তোমার মনে করো 10 টু দি পাওয়ার মাইনাস 5 লেভেলের যদি একটা সংখ্যা তুমি পাও দ্রাব্যতা, এর উপরে স্কোয়ার করলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 হয়ে যায়, আরো ছোট হয়ে যায়, ওটাকে আমরা জিরোর কাছাকাছি বলতে পারি। ক্ষুদ্র সংখ্যার উপরে স্কোয়ার করলে আরো ক্ষুদ্র হবে, 0 হবে। তাহলে দিন শেষে আমার 0.1 SQ ইকুয়াল হচ্ছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে আমার SQ ইকুয়াল টু হবে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার কত ভাইয়া? বলো তো 10 টু দি পাওয়ার কত হবে? 0.1 দ্বারা ভাগ যাবে, তাহলে উপরে যদি 10 গুণ করি তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 9 মোলার। এটা হচ্ছে আমাদের SQ। এটা ছিল আমাদের কিউ পাত্রে দ্রাব্যতা পেলাম। পি পাত্রে দ্রাব্যতা কত ছিল ভাই? পি পাত্রে আমার দ্রাব্যতা ছিল SP 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলার। তাহলে কোন পাত্রে আমার দ্রাব্যতাটা বেশি? হ্যাঁ, আমার অবশ্যই SQ ইজ লেস দেন SP। সম-আয়ন প্রভাবের কারণে আমার দ্রাব্যতা কমে যাচ্ছে, সম-আয়ন প্রভাবের কারণে আমার দ্রাব্যতা কি হচ্ছে ভাই? কমে যাচ্ছে। ভেরি সিম্পল। এই ম্যাথ গুলো কিন্তু তোমার কাছে যতই কঠিন মনে হোক, আমি তোমাকে যেভাবে করাচ্ছি তুমি সেইভাবে করবা। যদি কখনো কিউব আসে 0, ঠিক আছে, কিউব বা স্কোয়ার বা টু দি পাওয়ার 4 যেটাই আসুক না কেন সেটাকে তুমি 0 ধরে ফেলবা, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই ভাই। এটা কিন্তু খুবই সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে, তুমি প্র্যাকটিস করতে 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 নিজে পেরে যাবা, টাইম লাগবে না। বলো, কঠিন মনে হচ্ছে? এই যে আমি এতগুলো ম্যাথ করাইলাম তোমাকে, কঠিন মনে হচ্ছে তোমার কাছে এগুলো? এবার তুমি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি এটা কোত্থেকে শিখেছেন? এটা আমি কারো কাছ থেকে শিখি নাই, এটা আমি নিজে নিজে বুঝছি। হাজারি স্যারের বইটা যখন আমি পড়েছি, লাইন বাই লাইন রিডিং পড়েছি, নিজে নিজেই বুঝেছি। ইচ অ্যান্ড এভরি কথা এখানে লেখা আছে, ইচ অ্যান্ড এভরিথিং এখানে লেখা আছে। কখন 0 ধরতে হবে, কেন 0 ধরতে হবে, ঠিক আছে, কখন কিভাবে করব, সবকিছু বলে দেওয়া আছে। হ্যাঁ,
দ্রাব্যতা কি ঋণাত্মক হতে পারে? হ্যাঁ, হতে পারে। দ্রাব্যতা ঋণাত্মক হতে পারে। যদি তোমার ভর কখনো ঋণাত্মক হতে পারে, তাহলে দ্রাব্যতাও ঋণাত্মক হতে পারে। ঠিক আছে? যদি তোমার আয়তন কখনো ঋণাত্মক হয়ে যায়, তাহলে দ্রাব্যতাও ঋণাত্মক হতে পারে। কারণ আসলে দ্রাব্যতা তো দিন শেষে ভরই বা আয়তন সাথে রিলেটেড। সো কখনো যদি তোমার ভর ঋণাত্মক হয়, তাহলে দ্রাব্যতাও ঋণাত্মক হতে পারে। যদি কখনো তোমার আয়তন ঋণাত্মক হয়ে যেতে পারে, তাহলে দ্রাব্যতাও ঋণাত্মক হতে পারে। এখন তুমি ভাবো, তোমার ভর কি কখনো ঋণাত্মক হবে? তোমার আয়তন কি কখনো ঋণাত্মক হবে? বলো। হ্যাঁ, গাধা, বলদ, মানে একটা কমন সেন্স না, একটা কি প্রশ্ন এটা? হ্যাঁ, দ্রাব্যতা কখনো ঋণাত্মক হতে পারে? হ্যাঁ, এই দ্রাব্যতা জিনিসটা কি? দ্রাব্যতাটা হচ্ছে প্রতি লিটারে বা প্রতি 100 গ্রামে কতটুকু চিনি দ্রবীভূত আছে, কতটুকু কি দ্রবীভূত আছে, লবণ দ্রবীভূত আছে। তো লবণের ভর কিভাবে ঋণাত্মক হয় বাবা? হ্যাঁ, কি পড়াইলাম 7 ক্লাস ধরে? সেম সেম, লজ্জা। ভাইয়া, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা বের করা যাবে না? আসলে সোডিয়াম ক্লোরাইডটা স্ট্রং ইলেকট্রোলাইট, সো ওইটার দ্রাব্যতা খুব একটা কমে না। হ্যাঁ, বের করা যাবে, ওইটারও দ্রাব্যতা কমবে, বাট ওইটা তোমার বের করাটা আমাদের সিলেবাসে নাই। অবশ্যই বের করা যাবে, কেন যাবে না? স্যার, আপনি এরকম করতে পারেন না। কেন পারি না? তুমি তোমার ভরের ঋণাত্মক বানায় দিতে চাচ্ছ, তাহলে আমি কি এরকম করতে পারি না? তুমি যদি তোমার ভর ঋণাত্মক বানায় দিতে পারো, হ্যাঁ, সারা জীবন সায়েন্স পড়ে আইসা যদি তুমি এই কথা বলতে পারো, ঠিক আছে, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম, জেলে ঢুকাইতাম, জেলে। সারা জীবন সায়েন্স পড়ে আসার পরে যে ভরকে ঋণাত্মক করতে চায়, আমি তারে জেলে ঢুকাবো। কারণ দ্রাব্যতা তো দিন শেষে রে ভাই ভরটাকে বোঝাচ্ছে, এটা বুঝতে হবে তো। নাম দ্রাব্যতা, কিন্তু কামে তো ভর। ওকে, কারণ কিসের কারণ আমি তো বললাম, কারণ তো ব্যাখ্যা করলাম। ভর কখনো ঋণাত্মক হয়? আচ্ছা, এটা কি? আহ অধক্ষেপ হবে কিনা, সো অধক্ষেপের ম্যাথ আমি আর করব না। ওকে, খুবই সুন্দর কোশ্চিন, খুবই সুন্দর কোশ্চিন। ভালো করে মনোযোগ দিতে হবে, এটা আরেকটু কঠিন, এটা আরেকটু সমস্যা আছে এখানে। কি বলছে দেখো, যে 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণে 0.4 মোলার অ্যালুমিনিয়াম ক্লোরাইড মেশানো হলো। এই মিশ্রণে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কেএসপি কত, সিলভার ক্লোরাইডের কেএসপি কত? ঠিক আছে, মিশ্রণে কেএসপি কত? হুম, বলো, মিশ্রণে কেএসপি কত? এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, একটু মাথা খাটাও, একটু মাথা খাটাও। কেএসপি বলেছে, নট দ্রাব্যতা। ঠিক আছে, বলেছে কেএসপি, নট দ্রাব্যতা। করে ফেলো। আচ্ছা, চলো এইটা এবার করি। সেম ম্যাথ, পারা যাবে এটা? বলো দেখি। উদ্দীপিকে বিকার 2 এর দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। দেখো, এটা একদম সহজে করে ফেলি, 5 লাইনে করে ফেলি। এবার কয়েকটা লাইনে করে ফেলি। দেখো, কয়েক লাইনে করে ফেলি, সেম ম্যাথ বারবার আসছে আমার। তাহলে আমি কি করব ভাই বলো তো? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা একটা নরমালি পেয়ে যাব, কেএসপি দেওয়া আছে। সো কেএসপি ইকুয়াল কি ভাই? কেএসপি ইকুয়াল হবে এস স্কোয়ার, মানে S1। তাহলে S1 ইকুয়াল টু রুট ওভার কেএসপি। রুট ওভার কেএসপি মানে কি ভাই? 4 ইন্টু 10⁻⁻10। তাহলে এটা যদি আমি মুখে মুখে ক্যালকুলেট করি, তাহলে এটা হবে 2 ইন্টু 10⁻⁻5 মোলার। এটা হচ্ছে S1। ওকে, এবার আমার S2 বের করতে হবে। সো S2 সমান কি হবে বলতো? সিলভার ক্লোরাইডকে যদি আমি ভাঙি, তাহলে Ag প্লাস যোগ Cl মাইনাস। আর সোডিয়াম ক্লোরাইড থেকে কি আসছে? সোডিয়াম ক্লোরাইড থেকে কিছু একটা আসবে। তাহলে এটা হচ্ছে আমার S2, এটা হচ্ছে S2,
এটা হবে S2 প্লাস এই যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা S2 প্লাস 0.1 S2 প্লাস 0.1 তাহলে কেএসপি কত হবে কেএসপি হবে হচ্ছে S2 ইন্টু S2 প্লাস 0.1 ঠিক আছে তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইকুয়াল S2 স্কোয়ার প্লাস 0.1 S2 দিস উইল বি 0 সো আমার S2 ইকুয়াল টু হবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মোলার সো S1 এত S2 এত দেখছো সহজ মনে হচ্ছে সো তোমাকে করতে করতে এমন একটা তোমার অনেকে জিজ্ঞেস করছিল শর্টকাট আছে কিনা ভাই দেখো এটাই শর্টকাট এই ম্যাথগুলো ছোট বাট তোমাকে বুঝাতে যে এই ম্যাথগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তোমাকে যখন আমি বুঝাতে যাচ্ছি তখন ম্যাথগুলো আমি বড় করে বুঝাচ্ছি বাট ম্যাথগুলো কিন্তু আসলে অনেক ছোট ছোট ম্যাথ ওকে তাহলে এটা আমরা করলাম হচ্ছে 27 এটা হচ্ছে আমাদের করা প্রবলেমের মধ্যে প্রবলেম 28 ওকে এটা করো এটা করো আমরা প্র্যাকটিস করি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট তাই না এটা করো 3 মিনিট সময় দিচ্ছি 47 বাজে আমি 3 মিনিট সময় দিচ্ছি করে ফেলো দেখো বলছে ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রবণে কেএসপি এত তো যদি তোমার কাছে মনে হয় যে না বুঝতে একটু অসুবিধা হচ্ছে পাত্র এঁকে নিবা এভাবে একটা পাত্র আঁকাবা ঠিক আছে না এভাবে একটা পাত্র এঁকে এটাকে ডাবল করবা ঠিক আছে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CaF2 আছে তাহলে এখানে আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি দেওয়া হুইচ ইজ 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ওকে তারপরে আরেকটা পাত্রে কি আছে 0.025 মোলার সোডিয়াম ফ্লোরাইড তাহলে এখানে আছে NaF যেটা হচ্ছে 0.025 মোলার ওকে তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো কোথায় মানে যখন আমি এই ক্যালসিয়াম ফ্লোরাইডটাকে এইখানে দিব তখন দ্রাব্যতা নির্ণয় করতে বলেছে আগেরটা না ঠিক আছে আবার পরিবর্তনও দেখাতে বলে নাই তাহলে আমরা নরমালি কি করব বলো তাহলে নরমালি তো আগে কেএসপি থেকে দ্রাব্যতা বের করতে পারবো না তো নরমালি কেএসপি থেকে দ্রাব্যতা বের করলে তো এদিকে যাবে এটা এদিকে যাবে ধরো ক্যালসিয়াম ফ্লোরাইড এটা ভাঙলে কি হবে ক্যালসিয়াম 2 প্লাস যোগ 2F মাইনাস তাহলে এটা যদি S1 হয় এটা S1 এটা 2S1 তাহলে কেএসপি কত হবে ভাই বলো তো এই টাইপের গুলোর জন্য S1 ইন্টু 2S1 তার উপরে স্কোয়ার তাহলে এটা আসলে হবে 4S1 কিউব ইকুয়াল টু হচ্ছে কেএসপি তাহলে S1 হবে কিউব রুট কেএসপি বাই 4 তাহলে S1টা কত আসে সেটা ক্যালকুলেটরে করে ফেলি ক্যালকুলেটরে যদি আমি এটা করি তাহলে তুমি কত পাবা দেখো কিউব রুট শিফট টিপে রুটের যে অপশনটা তার উপরেরটা দেখো কিউব রুট দেওয়া আছে তো শিফট টিপে রুটটা টিপলে এটা চলে আসবে কেএসপি বাই 4 কেএসপি কত 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ডিভাইডেড বাই 4 সো এটা আসে হচ্ছে 2.15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ওকে ভাইয়া তাহলে এটা হচ্ছে নরমালি যে ঘনমাত্রা এবার আমরা করব যেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ফ্লোরাইড যখন মিশানো হবে তাহলে আমাদেরকে সম-আয়ন প্রভাবের দিকে যাইতে হবে তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড এটা ভাঙলে হচ্ছে Ca2 প্লাস যোগ 2F মাইনাস আর সোডিয়াম ফ্লোরাইড তো আছেই সোডিয়াম ফ্লোরাইড ভাঙলে হবে Na প্লাস যোগ F মাইনাস প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আমি দিয়েছি এখানে কেন উভমুখী দিচ্ছি এখানে কেন একমুখী দিচ্ছি প্রত্যেকটা কথাই কিন্তু তোমাদেরকে
বলা আছে। তাহলে এটা ধরলাম S2, এটা হবে S2, এবার কিন্তু এটা ভাই 2S2, 2S2 বুঝতে হবে। মানে আগের ম্যাথগুলো যখন আমরা করেছিলাম এটা, তখন দেখো এখানে আমার SQ ছিল, কারণ এখানে কোনো সহগ ছিল না। সো যেহেতু আমার এখানে সহগ আছে 2S2, ওকে। আচ্ছা, সোডিয়াম ফ্লোরাইড 0.025, 0.025, 0.025। তাহলে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে বলো তো ভাই? এই যে আমার এটা সম আয়ন চলে আসছে, তাহলে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত বলো তো? ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা তো আমার হচ্ছে যা ছিল তাই থাকবে, S2, বাট ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 2S2, তার সাথে যোগ হবে আমার 0.025, তাই কিনা? বুঝতে পারছো নিশ্চয়? S2 ছিল, 2S2 ছিল এটা, আর ফ্লোরাইডেরটা যোগ হয়ে গেল, ঠিক আছে? ওকে, সাবাস। এবার আমরা যেটা করব, আমাদেরকে কি করতে হবে, আমাদের তো আসলে কেএসপিটাকে আবার ধরবো। তাহলে কেএসপি সমান জিনিসটা আমাদের কি বলতো? এটার কেএসপি কি হয়? ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইন্টু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা তার উপরে স্কোয়ার। ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইন্টু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা তার উপরে, যেহেতু 2 ছিল তাহলে স্কোয়ার। তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? S2। ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? 2S2 প্লাস 0.025 তার উপরে স্কোয়ার। কালকে অনেকে জিজ্ঞেস করছিল যে ভাই আমি এখানে 2F কেন দিব না? ওই যে বলেছিলাম যে এখানে 2F দরকার নাই, যখন তুমি S এ নিবা তখন অটোমেটিক কিন্তু 2 চলে আসে, এজন্য এখানে 2 দেওয়ার তোমার দরকার নাই। আসলে আমরা ঘনমাত্রাটা স্কোয়ার করি, ঘনমাত্রাটা হয় 2S, ওকে। আচ্ছা, এই যে দেখো ভাই স্কোয়ার চলে আসছে, হ্যাঁ, ঘাবড়ানোর কোনো দরকার নাই। ঘাবড়ানোর দরকার আছে? কোনো দরকার নাই। কাজ করো, S2 রাখো, এটাকে স্কোয়ারে ফেলো, সূত্রে ফেলো, হ্যাঁ, A প্লাস বি হোল স্কোয়ার। এটার ফর্মুলা তোমরা অনেকেই জানো না, আমি আশা করি, নাকি? এটাকে আমি আশা করতে পারি যে তোমরা কেউ জানো না এটা। A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। তাহলে কি হবে এটা বলো? তাহলে এটার উপরে স্কোয়ার করলে হবে 4S2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 4, 4 ইন্টু 0.025, তো 2AB, তাহলে 4 ইন্টু 0.025, এটা হচ্ছে 0.1 S2 প্লাস এটার উপরে স্কোয়ার করলে কত হয়? 0.025 তার উপরে স্কোয়ার, তাহলে আসে হচ্ছে 6.25 ইন্টু 10⁻⁻⁴। তাহলে খেয়াল করো, আমি গুণ করে দেই, গুণ করলে আসে হচ্ছে 4S3 কিউব প্লাস 0.1 S2 স্কোয়ার প্লাস 6.25 ইন্টু 10⁻⁻⁴ S2। এখন এটা দেখে তুমি হয়তোবা খুব ঘাবড়াই যাবা, কেএসপির মানটা তো আমাদের সেমই থাকবে, 4 ইন্টু 10⁻⁻11। এখন দেখো এটা দেখে তুমি ঘাবড়াই যাইতে পারো যে ভাই এত বড় জিনিস সলভ করতে হবে আমাকে। না, তোমার এত বড় জিনিস সলভ করতে হবে? আমি কি বললাম এতক্ষণ ধরে, যে কোনো একটা দ্রাব্যতাগুলো তো অনেক ছোট, 10⁻⁻ সামথিং, সো এটাকে স্কোয়ার করলে বা কিউব করলে আরো ছোট হয়ে যায়, আরো ছোট হয়ে যায়। তাহলে কি করতে হবে? কিউব, এ পুরোটা 0, এই পুরোটা 0, তাহলে থাকে শুধু আমার এইটা, তাহলে থাকে আমার 6.25 ইন্টু 10⁻⁻⁴ S2 ইকুয়াল 4 ইন্টু 10⁻⁻11, তাই না? ওকে, তাহলে S2 কত আসবে? এটা ভাগ করে দিলেই তো চলে আসে, তাই না? ভাগ করে দিলেই চলে আসে না? তাহলে কত আসে বলো দেখি? 4 ইন্টু 10⁻⁻11 ডিভাইড বাই অ্যান্সার 6.4 ইন্টু 10⁻⁻8। তাহলে S1 দেখো -4 ছিল, এটা -8, তাহলে এটা কমে গিয়েছে, ঠিক আছে? সো ভেরি সিম্পল, ঠিক আছে? জাস্ট তোমাকে নিয়ম মেনে করতে হবে, আমি কোথাও কিন্তু নিয়মের বহির্ভূত কাজ করছি না। সো তোমরা যেটা করো, নিয়মটা ঠিক মতো রপ্ত করো না, তোমরা নিয়মের বহির্ভূত কাজ করতে চাও, এখানে 2 দিতে চাও, এখানে স্কোয়ার দিতে ভুলে যাও, ঠিক আছে? বর্গ করার সূত্র ভুল করো। সো কোনো জিনিস যদি ভুল না করো তাহলেই হবে, ঠিক আছে? কি 0.2 এর জায়গায় 0.1 হবে কোথায় ভাইয়া?
বলতো 0.2 কোথাও তো আমি ইউজ করি নাই, এটা তো 0.1ই দিয়েছি, 0.1ই আছে এখানে। ভাইয়া প্রথম প্যারার তৃতীয় লাইনে এটা স্কোয়ার কেন হলো? রাকিবুল, রাকিবুল তুমি কি সব ক্লাস করেছো? আমাকে অনেস্টলি বলবা যে ভাই আমি সব ক্লাস করেছি। এই যে তামিম বলছে মাথায় ঢুকতেছে না, কারণ তামিম ক্লাসের শুরুতেই বলেছে আমি স্যার আগের ক্লাস করি নাই। তামিম তোমাকে আমি বলেছিলাম তুমি আগের ক্লাস করে আসো, তো এখানে তোমার এখানে গুরুতর ভুল হয়েছে, তুমি আগের ক্লাস না করে এই ক্লাস এখনো কন্টিনিউ করছো। হ্যাঁ, আমার আমার কিন্তু জানা আছে কে ক্লাস করছে কে ক্লাস করে নাই, মনে থাকে সব, ঠিক আছে? কই কই রাকিব কই? তুমি যে বললা যে এটা বোঝো নাই, তুমি আগের ক্লাস করেছো? ভাইয়া সব ক্লাস করেছি, কিন্তু আজকের ক্লাসে কিছু বুঝলাম না, এটাই তো। সব ক্লাস যদি করো, মানলাম আজকের ক্লাসে কিছু বুঝে নাই, এই তোমরা বলো এটা আজকের ক্লাসের পড়া? তোমার ফ্রেন্ডটাই বলুক দেখি, বলো এটা আজকের ক্লাসের পড়া? এই যে স্কোয়ার করেছি, এটা আজকের ক্লাসের কিনা বলো? এটা দ্রাব্যতা যেদিন পড়াই তার সেকেন্ড লেকচারের পড়া। আজকে আমাদের কততম লেকচার চলে? 6 বা 7 নাম্বার লেকচার চলে। এই যে দেখো সবাই না 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 লিখতেছে, মানে আজকের ক্লাসের পড়া না এটা। হ্যাঁ, ভাইয়া ওএইচ এর ঘনমাত্রা দিয়ে করান কেন? ওএইচ এর জন্য কি সূত্র বদলে যায়? হুম, সেমই তো। ওকে, তাহলে ডান আমাদের। রাকিবুল তুমি ওইটা সেকেন্ড লেকচার দেখো, কেন কেএসপি ওইটা হইলো। আমরা সৃজনশীল প্রশ্ন যাব একটু। হুম, আমরা একটু সৃজনশীল প্রশ্নে যাই। হ্যাঁ, দেখো এটা একটা সৃজনশীল প্রশ্ন। ও আমরা তো মনে হয় এতক্ষণ সৃজনশীল প্রশ্নই করছিলাম নাকি? ও না, করি নাই। তাহলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করি, যদিও এগুলো পরে করানো হবে, সিকিউ সলভিং আমাদের একটা ক্লাস আছে। S3 কেন দিলেন ভাইয়া? কারণ তুমি গাধা তাই, গাধাদের জন্য এটা S3। ঠিক আছে, গাধাদের জন্য এটা S3। আমি গাধা, একই একই, দেখছো? জিন ভূতে কারেন্ট অফ করে দিল, ঠিকই আছে, এটা S2 হবে। থ্যাংক ইউ। আমি গাধা, গাধাদের সাথে থাকলে আসলে গাধাই হইতে হয়। তো তোমরাও গাধা। তো একটা পড়া আছে ইন্ডাকটিভ ইফেক্ট, পড়ছো তোমরা? ইন্ডাকটিভ ইফেক্ট পড়ছো? বলো, এই তোমরা কি আমাকে দেখতে পাও? কথা শোনা যায়? আমার সামনে মনিটর অফ, সো মনিটর আসলে আমি কমেন্ট দেখতে পাবো। একটু আমাকে সময় দাও। আচ্ছা, থ্যাংক ইউ। বুঝতে পারছো কি সমস্যা হয়েছে? এটা একটু হবে। এই অঙ্কে প্রথম প্যারা কেন করলাম? না করলেও হইতো, এটা না করলেও হইতো, এটা না করলেও হইতো, বাট আমি দেখাচ্ছি যে এটা এরকম আসে, এটা এরকম আসে। প্রথম প্যারা না করলেও হইতো। আচ্ছা ভাই প্লিজ ওএইচ এর ম্যাথ দিয়ে বোঝান। আরে বাবা ওএইচ এর ম্যাথ তো সেম, সেম জিনিস। দেখি তো ওএইচ এর কোনো ম্যাথ আমাদের আছে? এই যে আছে, আছে আছে, ওএইচ এর ম্যাথ আছে। ঠিক আছে, তো চলো এটা দিয়ে শুরু করি। সৃজনশীল 2, তোমরা ওএইচ এর ম্যাথ চাচ্ছিলা। ও, আমি যেন কি বলছিলাম বলতো, কি একটা বলতে যেয়ে থেমে গেলাম। কিছু একটা বলতে যেয়ে থেমে গেলাম, বলো। ও, ইন্ডাকটিভ ইফেক্ট, যে তোমাদের সাথে থেকে থেকে আমি নিজেও গাধা হয়ে গেছি। সো ইন্ডাকটিভ ইফেক্টটা হচ্ছে এমন একটা ইফেক্ট যেখানে সরাসরি সংস্পর্শ না হয়েও, ঠিক আছে,
চার্জ শিফটিং হইতে পারে, বা মনে করো তুমি খারাপ, তোমার সাথে আমি মেশার কারণে নিজেও খারাপ হয়ে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। যেমন মনে করো একটা একটা পাত আছে, এই পাত একটা মেটালিক পাত, এই পাতের মনে করো এই পাশে নেগেটিভ চার্জ, এই পাশে হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ, ঠিক আছে, এই পাশে পজিটিভ চার্জ। এখন এইখানে মনে করো একটা পাত ছিল, এই পাতটাতে কোনো পজিটিভ নেগেটিভ ভাগ হয়েছিল না। এখন তুমি যদি সামহাও এই পাতটাকে এখানে নিয়ে আসো, এই পাতটাকে যদি তুমি সামহাও এইখানে নিয়ে আসো, তাহলে যেটা হবে, এই যে নেগেটিভ পজিটিভ পাত দেখতে পাচ্ছ, এই পজিটিভের কারণে এই পাশে দেখবা নেগেটিভ চার্জ চলে আসছে, ঠিক আছে, এই পাশে পজিটিভ চলে আসছে, তার মানে এটাও কি হয়ে গেল, চার্জে ভাগ হয়ে গেল। এটার কারণে এটা ইনডিউসড হয়ে গেল চার্জের কারণে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। টাচ করানো হয় নাই, বাট ঠিকই চার্জের ইয়া হয়ে গিয়েছে, ঠিক আছে, ভাগ হয়ে গিয়েছে। এরকমই আর কি। ইসরাত লামিয়া, তোমাদের কোয়েশ্চেন নেই আজকে, তো শুধু আমরা ম্যাথ প্রবলেমই করব। ভাইয়া S0 ম্যাথ দিয়ে সলভ করা। নাজিফা S ইকুয়াল 100 M মাইনাস M দিয়ে ম্যাথ সলভ করান। আচ্ছা বলো দেখি, এই ম্যাথগুলো আমরা কবে করে আসছি, বাকিরা বলো। 100M ডিভাইডেড বাই বড় M মাইনাস ছোট M, এই ম্যাথগুলো আমরা কখন করে আসছি বলো, বাকিরা বলো। নাজিফাকে একটু বলো, নাজিফাকে আমরা একটু বলে দিই আমরা কত নাম্বার ক্লাসে এই ম্যাথগুলো করে আসছি। ফার্স্ট ক্লাস, তাই তো, ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস, ওই ক্লাসগুলোতে আমরা ওই ম্যাথগুলো করে আসছি। আজকে 6 নাম্বার লেকচার, হ্যাঁ, সো ওইগুলো করে আইসো নাজিফা। ওকে, এই তোমরা ফিজিক্স পড়তেছো, ফিজিক্সে কি পড়তেছো বলো তো, ফিজিক্সে তোমরা কি পড়তেছো, তোমাদের সাথে একটু গল্প করি। সারা জীবন তো খালি পড়াই যাচ্ছি, হ্যাঁ, শিশির ভাই গল্প করে না, শিশির ভাই খালি পড়াই, হ্যাঁ, মাঝে মধ্যে দুই একটা এক্সপেরিমেন্ট দেখায়, শিশির ভাই কখনো গল্প করে না। নিউটনীয় বলবিদ্যা পড়তেছো? ও তোমরা তো এইচএসসি, আয় হায় হায়, নিউটনিয়ান বলবিদ্যা আমার খুবই প্রিয় একটা জিনিস। চলো আমরা একটু ফিজিক্স পড়ে আসি, ফিজিক্স আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট। তোমাদেরকে যদি আমি একটা ম্যাথ করতে দেই, তোমাদেরকে যদি আমি একটা ম্যাথ করতে দেই, হুম, রেডি হও, রেডি হও। এই তো, ঠিক আছে, ওকে, দেখছো কারবার। হুম, ঠিক আছে, ওকে, বলো ত্বরণ কোন দিকে হবে এবং কোথায় হবে, প্রশ্ন। এই বস্তুদ্বয়ের ত্বরণ কোন দিকে এবং কত, করেছো এই ম্যাথ গুলো? 7 কেজি, 5 কেজি, দুইটা পুলির মাধ্যমে একটা টেবিলের উপরে ঝুলানো আছে, সো দুইটাকে ছেড়ে দিলে ত্বরণ কোন দিকে যাবে, কত হবে। চলো আমরা পড়ি, ঠিক আছে। একজন বলছে 5 কেজি এর দিকে ত্বরণ হবে, গাধা, গাধা রে, আরে গাধা, এখানে
এনাম ভাইরে ঝুলাই দিছি, এর সাথে তোরে এখানে ঝুলাই দিছি, তো তুই কি পারবি এনাম ভাইরে সহ এদিকে নিচে নামতে নিয়ে? পারবি? ওই ক্ষমতা আসেনি তোর? হ্যাঁ, এনাম ভাই না তোরে নিয়ে এইদিকে নিচে নেমে যাবে? বুঝোস না কেন ভাই? এটা 7 কেজি, এটা 5 কেজি, খুবই স্বাভাবিকভাবে এটা এইদিকে ধুম করে এইদিকে পড়ে যাবে। বুঝিস না কেন? তুই তো নর্মাল ভাবে চিন্তা করলেও হয়, তোদের আসলে ফিজিক্স কেমিস্ট্রি বলে না, কমন সেন্সই নাই। হ্যাঁ, আচ্ছা, এটা শোনো আমি বলি, এরকম জিনিসগুলোর ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে। দেখো এখানে একটা ওজন কাজ করবে এম, এটা মনে করো হচ্ছে M1G, এটা মনে করো হচ্ছে M2G। হ্যাঁ, আর কোনো বল আছে এখানে? এগুলো কিন্তু বল। এখানে আর কোনো বল আছে? আর কোনো কিছু কাজ করছে? আর কোনো কিছু এখানে কাজ করছে না। এবার একটা কাজ করবা, এইটাকে মনে মনে তুলে এমনে করে ফেলবা, সোজা করে ফেলবা। তাহলে এটাকে যদি তুমি সোজা করো, এটাকে সোজা করলে এরকম একটা সিনারিও দাঁড়ায় না? দাঁড়ায় কিনা এরকম একটা সিনারিও? ওই জিনিসটাই হচ্ছে এটা, এরকম এইদিকে একটা বল কাজ করছে, এটা হচ্ছে 5 কেজি, যেটা এটা হচ্ছে আমার, আমি ধরেছি M2, তাহলে এটা হচ্ছে M2G, এদিকে একটা বল কাজ করছে M2G, আর এটা হচ্ছে আমার 7 কেজি, যেটা হচ্ছে আমার M1, এইদিকে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে আমার M1G। এইটাই, এই জিনিসটাই, ঠিক আছে? টান বল এখানে যদি আমার ইয়া হয়, মানে মাঝে কোনো জিনিস না থাকে, টান বল আমাদের এখানে লাগবে না, কারণ আমি টান বল নিয়ে কাজই করতে চাচ্ছি না। টান বল আমাদের মাঝে যা হবে মাঝে মাঝে শেষ। এখানে টান বল থাকবে, এই টান বলটা এদিকে কাজ করবে, এই টান বলটা এর জন্য টান বল এদিকে, বা টান বল আমার মাঝে মাঝে শেষ। দড়ি একই, টান বল একই, দড়ি সেম, টান বল সেম। টানের ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখবা, কি বললাম আমি? সেম দড়ি, তার মানে টান সেম, মাঝখানে কোনো জিনিস না আসলে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এটা আমার একটা বল, এটা আমার একটা বল, এখন আমরা দুইটা বল ক্যালকুলেট করব, কোন বলটা কত আসে। আমি ধরে নিলাম G=10 আমার সুবিধার জন্য, G=10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এটা বল কত আসবে? 5 × 10, এটা হচ্ছে 50 নিউটন, এটা হচ্ছে 7 × 10, ঠিক আছে? তাহলে কত নিউটন বলো? 70 নিউটন। তাহলে এদিকে 70, এদিকে 50। শোনো, ত্বরণের ক্ষেত্রে সবসময় মনে রাখবা সামেশন অফ F ডিভাইডেড বাই সামেশন অফ M, সিম্পল জিনিস। F=m এ দাও না, মানে আমরা, তোমার সবসময় মনে রাখবা সামেশন অফ F = সামেশন অফ M ইন্টু A, এইটা মনে রাখবা, এই ফর্মুলাটা। নট F=m এ, নট F=m এ, সামেশন অফ F = সামেশন অফ M ইন্টু A, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে সামেশন অফ F কত? 70 - 50, 70 - 50। সামেশন অফ M কত? 7 + 5। ভরের তো আর কোনো ভেক্টর নাই, তাহলে 20/12 এত মিটার/সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল, মফিজ কট, মফিজ কট, ঠিক আছে? হ্যাঁ, মজার জিনিস না? ফিজিক্স অনেক মজা ভাই, ফিজিক্সে এত প্যারা নেওয়াই লাগে না। এটা খালি কেমিস্ট্রি হইলে তোমরা 100টা কোয়েশ্চেন করতে, স্যার এটা এইদিকে কেন পড়বে, গ্র্যাভিটি মানলাম, গ্র্যাভিটি কেন তাও পড়বে, গ্র্যাভিটির মান 9.8 কেন হবে? হ্যাঁ, তখন তার প্রমাণ চাও না, যদিও করা যায়। এই তাহলে এটা করো দেখি, ধরো আমি অনেকগুলা জিনিস দিচ্ছি, হ্যাঁ, বুম, এই হে হে হে, দুনিয়া আমাকে আর সাথ দিচ্ছে না, দেখতেছো? 1 মিনিটে করবা, 1 মিনিটে, 1 মিনিটে, সুপার ট্রিক্স, সুপার ট্রিক্স ভাই, সুপার ট্রিক্স, আমরা 1 মিনিটে করে দেখাবো এটা। টান বল নিয়ে কোনো কাজ করতেছি না, ঠিক আছে? টান বল নিয়ে কোনো কাজ করতেছি না। এই হচ্ছে আমাদের সিস্টেম, এই হচ্ছে গিয়ে আমাদের সিস্টেম। 1 মিনিটে করবা,
ঠিক আছে? আমি ঘর্ষণ বল টর্ষণ বল দিচ্ছি না, এটা একটা এইভাবে দেওয়া আছে, হ্যাঁ, এই দিকে বল দেওয়া হচ্ছে 100 নিউটন, ঠিক আছে, এই দিকে বল দেওয়া হচ্ছে 20 নিউটন, 5 কেজি, 10 কেজি, 10 কেজি, 20 কেজি, 5 কেজি, 30 কেজি। ত্বরণ কত? সিস্টেমের মোট ত্বরণ কত? প্রত্যেকটা বস্তু একই ত্বরণে চলবে, ত্বরণ কত? 1 মিনিট, অনলি 1 মিনিট। আমার উত্তর বের হয়ে গেছে অলরেডি, আমার উত্তর অলরেডি বের হয়ে গেছে। এখন তোমাদের উত্তরটা আমি জানতে চাই। মারুফ, সাবাস, এই তো মারুফের উত্তর বের হয়ে গেছে, সুবার উত্তরও বের হয়েছে, পারতে, আরে সাবাস, তোমরা তো ফিজিক্সে বস। হ্যাঁ, আমাদের প্রশ্ন কি হবে? আমাদের এ হবে সামেশন অফ এফ ডিভাইডেড বাই সামেশন অফ এম। সামেশন অফ এফ কত ভাই? 100 মাইনাস 20। এম কত? 5, 10, 15, 25, 45, 50, 80। তাহলে উপরে 80, নিচে 80, তাহলে এ ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মফিজ কট, দেখছো কেমিস্ট্রি একটা ম্যাথ করতে কত সময় লাগে আর ফিজিক্সের একটা ম্যাথ করতে কতটুকু সময় লাগে? হ্যাঁ, প্রত্যেকটা বস্তুর ত্বরণ সেম, এটা 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 এটা। কারণ কি বলো দেখি, একটা ট্রেন যখন চলে, ট্রেনের তোমার বগির ত্বরণ একরকম থাকে, আর মাঝের কোনো বগির ত্বরণ কি আলাদা থাকে না? সেমই তো থাকে, তাই না? একটা ট্রেন যখন চলে, এই বগির ত্বরণ আর এই বগির ত্বরণ কি আলাদা হবে? ভর যদি আলাদাও হয়, আলাদা হবে? হবে না। কমন সেন্স, কমন সেন্স, দুনিয়াটা কমন সেন্সের উপর দিয়ে চলে, সেটা তুমি যেটাই পড়ো না কেন, ঠিক আছে? এই 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 শোনো আমি বলি, হ্যাঁ, এগুলা নিয়ে মানে মাথায় ঘামাবো না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা সাবজেক্ট হচ্ছে দুনিয়ার সব থেকে সহজ সাবজেক্ট, দুনিয়ার সব থেকে সহজ সাবজেক্ট, ঠিক আছে? টান বল এখন তোমাকে আলাদা আলাদা করে বের করতে হবে, T1 T2 T1 T2 ধরে ধরে, ঠিক আছে? আলাদা আলাদা জিনিস ক্যালকুলেট করবা, জাস্ট খালি ফোর্স ব্যালেন্স, সব সময় এটা কাজে লাগবে, ঠিক আছে? সব সময় তোমার এটা কাজে লাগবে। চলো আমরা আমাদের কাজ করি। কি করছিলাম আমরা? এইটা। সো দেখো, প্রথমে এইটা, একটু রিল্যাক্স হও, দেন আমরা ম্যাথে যাই। প্রথমে একটু রিল্যাক্স হও, তারপরে আমরা হচ্ছে এই ম্যাথটাতে যাই। আমি পরিবেশ রসায়ন করিয়েছি, তোমরা হচ্ছে এখন আদর্শ গ্যাস পড়ছো, কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে আদর্শ গ্যাস পড়তে তোমাদের? পরিবেশ রসায়ন করানোর পরে আদর্শ গ্যাস পড়তে তো অনেক ইজিয়ার হওয়ার কথা, তাই না? হুম, ওইখানে শুধু কয়েকটা জিনিস তুমি এক্সট্রা পাবা, একটা হচ্ছে শিশিরাঙ্ক, আর আরেকটা হচ্ছে গড় মুক্ত, সরি, গড় মুক্ত পথ, মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ, এটাই খালি, আর সেরকম কিছু এক্সট্রা নাই। আচ্ছা শোনো, বলছে দেখো, দ্রবণ 2 এর মধ্যে বিদ্যমান অম্লীয় মূলকটির উপস্থিতি তুমি কিভাবে নিশ্চিত করবে? সো দ্রবণ 2 এ তোমার যে সিলভার সালফেট আছে, সো এখানকার এটা হচ্ছে আয়ন শনাক্তকরণের কোশ্চেন। এখন আয়ন শনাক্তকরণ তো আমরা সব পড়ি নাই, পড়েছি আমরা, এটা হচ্ছে আয়ন ডিটেকশন, আমরা তো সব পড়ি নাই, আমরা তো শুধুমাত্র 3টা আয়ন শনাক্তকরণ পড়েছি, তাই না? আমরা শুধু 3টা পড়েছি, Fe2+, এটা আরো ডিটেলসে পড়বো আমরা, আমি একটু জাস্ট ঝলক দেখিয়েছি তোমাদেরকে, আর জিঙ্ক 2+, এই কয়টা আয়ন পড়েছি আমরা। আর বাকি আমাদের আরো অনেক আছে, সিলভার প্লাস আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে, ঠিক আছে, সোডিয়াম প্লাস আছে, হ্যাঁ, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ আছে, অনেক আয়ন শনাক্তকরণ আছে আমাদের, আমাদের অনেক শনাক্তকরণ আছে ম্যাথ, আমরা পড়বো সব আস্তে আস্তে, নো টেনশন। ঘ নাম্বারে আসি, বলছে কোন উদ্দীপকের কোন দ্রবটি পানিতে অধিকতর দ্রবণীয়? হায় হায়, এটা তো অনেক সহজ প্রশ্ন হয়ে গেল রে বাবা।
তোমরা এটা দিতে বললা, তো অনেক সহজ প্রশ্ন, করো, এটা পারা যাবে? মানে কোন দ্রব্যটি পানিতে অধিক পরিমাণে দ্রবণীয়, মানে দুইটার খালি দ্রাব্যতা বের করতে হবে। এখানকার দেখো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কেএসপি দেওয়া, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা বের করো। সিলভার সালফেট কেএসপি দেওয়া, সিলভার সালফেটের দ্রাব্যতা বের করো, তাহলে হয়ে গেল। দুইটা দ্রাব্যতা বের করে যার দ্রাব্যতা বেশি সে বেশি পানিতে দ্রবণীয়। এখানে সময়ায়ন প্রভাবের কোনো ম্যাথ না। ম্যাথটা কি বুঝতে পেরেছো? কোনটি পানিতে অধিক দ্রাবণীয়। সো কেএসপি গুলো সবসময় আমরা পানি দিয়েই বের করি, যে কেএসপি গুলো থাকে না সেটা পানির সাথেই বের করা, পানি দিয়েই কেএসপিটা বের করা, বুঝছো? মানে কেএসপি নিয়ে মানে যে কোনো দ্রবণে তুমি দ্রাব্যতা বের করতে পারবা। তাহলে প্রথম পাত্র, 1 নাম্বার পাত্রে চট্টগ্রাম বোর্ড 21, কত সহজ কোশ্চেন রে বাবা। এরকম সহজ কোশ্চেন দেওয়া আসলে উচিত না, ঠিক আছে? তাহলে এটা কি হবে ভাই? অ্যালুমিনিয়াম 3+ যোগ 3OH মাইনাস। যারা এই যে আগের ক্লাস করো নাই তাদের কিন্তু এই যেগুলো বুঝতে অসুবিধা হবে। তো আমি ধরলাম এটা দ্রাব্যতা S1, তাহলে এটাও S1, এটাও হচ্ছে, তাহলে এটা কত হবে? 3S1। তাহলে দ্রাব্যতা কত হবে? মানে দ্রাব্যতা গুণফল কেএসপি ইকুয়াল অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা ইন্টু OH মাইনাসের ঘনমাত্রা। পাওয়ার কত হবে? এ বাবা পাওয়ার কত হবে? পাওয়ার হবে কিউব। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কত? S1 ইন্টু OH মাইনাসের ঘনমাত্রা কত? 3S1 তার উপরে কিউব। অনেকে তোমরা যে বলতা যে ভাই এখানে 3 কেন দিচ্ছেন না, বোঝা গেছে কেন 3 দিচ্ছি না, কারণ 3S লেখার সময় তো আমার 3 চলে আসছে, ঠিক আছে? তাহলে আমার কত আসছে বলো তো? তাহলে আমার আসছে হচ্ছে 27S1 টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমার কেএসপি। তাহলে এখান থেকে আমার S1 টু দি পাওয়ার 4 বা S1টা হবে এরকম, এটা যদি আমি একটু ছোট করতে চাই, এটা যদি আমি একটু উপরে উঠাই, ওকে দেখো, S1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কেএসপি ডিভাইডেড বাই 27। তাহলে আমার যেটা হবে S1 ইকুয়াল, এটা হবে 4 রুট কেএসপি বাই 27। এটা মানে কি তোমরা বোঝো? এই জিনিসটা মানে তোমরা বোঝো? এটা মানে কি? এটা মানে এক্স এর পাওয়ার কত? এটা মানে এক্স এর পাওয়ার কত রে বাবা? এটা মানে এক্স এর পাওয়ার কত? অনেকে বোঝো না, আমি জানি অনেকে জানো না, সো আমাকে একটু বলে দাও না, এটা মানে এক্স এর পাওয়ার কত? 1/4। এই তো ওবায়দুল জানে, সবাই জানো তোমরা। এটা মানে হচ্ছে এক্স এর পাওয়ার 1/4, মানে মেন কথা হচ্ছে এন বা এম পাওয়ার এক্স। তাহলে এটা মানে হচ্ছে এক্স এর পাওয়ার 1/m, ঠিক আছে? সো নিজেরাই করতে পারবা। এটা পারা যাবে না এখন? এটা বলো তো, পারা যাবে এটা? বলো, পারা যাবে না? S1 কত আসে? যদি কখনো ক্যালকুলেটরে খুঁজে না পাও 1/4 দিয়ে করে ফেলতে পারো, ঠিক আছে? তাহলে এই এখানে আমার হবে হচ্ছে 4, ভেতরে হবে হচ্ছে কেএসপি কত? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -23 ডিভাইডেড বাই কত? 27। তাহলে হচ্ছে 9.03 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মোলার। তাহলে এটা হচ্ছে পানিতে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা। এই ইয়াটার নাম কি? এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে সিলভার সালফেট। সিলভার সালফেট। তো সিলভার সালফেটের ভাঙা জিনিস আমি শিখিয়েছিলাম না? সালফেট গুলো কিভাবে ভাঙে মনে আছে? শুরুতেই পড়িয়েছিলাম সালফেট গুলো কিভাবে ভাঙবে। সিলভার, তাহলে 2 সিলভার যোগ SO4 2 মাইনাস, সালফেটের হয় 2 মাইনাস, আর 2 সিলভার, সালফেট আছে একটা, তাহলে একটা প্লাস। সালফেট হচ্ছে একটা যৌগমূলক, যৌগমূলকের কারণে ওইটা কত? যৌগমূলকের কারণে ওটা হচ্ছে 2 মাইনাস, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, খাতাতেও কি 2 ভাগে করে নিয়ে পারবো? কেন পারবা না? কেন পারবা না বাবা? খাতাতেও তুমি 2 ভাগে করে নিতে পারবা, বাট তোমার কি খাতাতে কোনো কমতি আছে?
তোমাকে যত ইচ্ছা তত খাতা দিবে, আমি 2 ভাগে করছি যাতে তোমাকে করে করে আমি দেখাইতে পারি কম্পেয়ার, যে এটা এত এটা এত। 2 পেজে হইলে তোমাদের মাথার মধ্যে এই জিনিসটা থাকে না, এই জন্য। হ্যাঁ, আচ্ছা, তো চলো, এটা যদি আমার S2 হয় তাহলে এটা হবে আমার 2S2, এটা হবে S2, তাহলে KSP সমান, এটাকে অন্যভাবে করব, এটা অন্যভাবে করব, AB মনে আছে? হ্যাঁ, AB দিয়ে যে করতাম, মনে আছে? হ্যাঁ, A টু দি পাওয়ার A, B টু দি পাওয়ার B, S টু দি পাওয়ার A প্লাস B, এই ফর্মুলা মনে আছে নাকি ভুলে গেছো? হ্যাঁ, গাধাগুলা, কত কি শিখাইছি তোমাদেরকে ভাই, তোমরা কিছু মনে রাখো না, তোমরা কিচ্ছু মনে রাখো না, খালি পরে যে হা হুতাশ করো। মনে আছে এই ফর্মুলা? A টু দি পাওয়ার A, B টু দি পাওয়ার B, S টু দি পাওয়ার A প্লাস B। তাহলে এখানে A কত বলো? এইটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে A, আর এখানে 1 আছে, 1 হচ্ছে আমাদের B, B হচ্ছে আমাদের 1, A হচ্ছে 2, তাই না? যেমন এখানে আমাদের A কত ছিল? এখানে আমাদের A ছিল হচ্ছে 1, B ছিল হচ্ছে 3, তাই না? তাহলে আমাদের KSP হবে হচ্ছে A টু দি পাওয়ার A, B টু দি পাওয়ার B, S2 যেহেতু দ্রাব্যতা, তাহলে S টু দি পাওয়ার A প্লাস B। তাহলে A কত? A হচ্ছে 2, তাহলে 2 এর উপরে 2, B কত? B হচ্ছে 1, 1 এর উপরে 1 ইন্টু S2 কত? S2 হচ্ছে আমাদের S2, A প্লাস B মানে কত? 2 প্লাস 1, তাহলে কত হবে? 4S কিউব, 4S2 কিউব, তাহলে 4S2 কিউব, ঠিক আছে? কত আসে KSP? তাহলে S2 সমান হবে কিউব রুট KSP বাই 4। তাহলে KSPটা বসাই ফেলো, কিউব রুট KSP বাই 4 করলে কত আসে? কোন টপিকগুলো পড়লে ভালো হয়? প্রত্যেকটা ক্লাস করে আসতে হবে শুরু থেকে, প্রত্যেকটা ক্লাস। KSP 1.4 ইন্টু, আমার ছোট ভাই শিখতে পড়ে ক্লাস 9-এ, তো ওকে আমি আম্মুকে সেদিন ফোন দিলাম, কেমিস্ট্রি 2টা ক্লাস হয়েছে, এটাকে ইঞ্জিনিয়ার এককে নিলে হচ্ছে, আচ্ছা, 0.015, তাহলে S2 হচ্ছে 0.015। তো কোনটা বড় বলো তো? অবশ্যই S2 বড়, S2 ইজ গ্রেটার দেন S1, তাহলে এর দ্রাব্যতা বেশি, এর দ্রাব্যতা বেশি। আমার ছোট ভাই হচ্ছে শিখতে পড়ে, ক্লাস 9-এ পড়ে, তো হচ্ছে আম্মুকে সেদিন ফোন দিলাম যে কেমিস্ট্রি 2টা ক্লাস হয়েছে, তো হচ্ছে ওকে একটু বলো যে ক্লাস করে নোট দিতে। তো ও বলে, তো আম্মু বলে যে হচ্ছে আসলে ওই প্রথম ক্লাসটা করে নাই, প্রথম ক্লাস না করে সেকেন্ড ক্লাস করতে গিয়েছিল, তো খুব একটা বোধগম্য হয় নাই। তা আমি তো তোমাদেরকে কম ঝাড়ি দেই, মানে ওকে আমি মানে ডিরেক্টলি ওইখানে মানে ঝাড়ি দিছি আমি, ঠিক আছে, যে এইভাবে যারা করে তাদের আসলে পড়াশোনা হয় না। মানে তুমি আসলে প্রথম ক্লাস না করে সেকেন্ড ক্লাস করতে আসলা, এটা দিয়ে তুমি কি বোঝাচ্ছ? মানে তুমি জাস্ট একটু কমন সেন্স কাজে লাগাও না, যে তুমি প্রথম ক্লাস করো নাই, সেকেন্ড ক্লাসে হুট করে ঢুকে গেলা, তাহলে এটা দ্বারা কি মিন করা হচ্ছে? অনলাইনের সুবিধাটা তো তুমি নিচ্ছ না রে ভাই, অনলাইনের সুবিধাটা তুমি নিতে পারছো না। তোমার প্রথম ক্লাস রেকর্ডেড আছে, তুমি করো, করার পরে না তুমি সেকেন্ড ক্লাস করবা। হ্যাঁ, ওকে, তাহলে ক্লিয়ার। সো এটার দ্রাব্যতা বেশি। ওকে, তাহলে আমরা যদি দেখো, অনেক সময় তোমার PQMN এইভাবে থাকতে পারে, ধরো এখানে যেমন আছে কি PO, PO, আর এখানে আছে কি XY, এভাবেও থাকতে পারে। তো আমরা ভাঙা শিখিয়েছি না, PO থাকলে কিভাবে ভাঙবো, XY থাকলে কিভাবে ভাঙবো। ভাঙতে পারবা না এগুলো? ভাঙতে পারবা কিনা একটু বলো আমাকে, ভাঙতে পারবা? পারা যাবে?
আচ্ছা, এখানে একটু সমস্যা আছে। একটা জিনিস খেয়াল করো যে এইটাতে তোমার পিও, এটা যখন তুমি নর্মালি ভাঙতে যাবা তখন তোমার কাছে মনে হচ্ছে না যে এটা এভাবে ভাঙবে, পি প্লাস যোগ কিউ মাইনাস, এরকম মনে হচ্ছে কিনা? একটু আমাকে বলো, এটা মনে হচ্ছে না যে এভাবে ভাঙবো পি কিউ? আমি তো এভাবে দেখিয়েছি যে এ বি, এটা যখন ভাঙবে তাহলে এ প্লাস বি মাইনাস। বাট এখানে বলে দিয়েছে পিটা কিন্তু 2+, দেখো এখানে বলে দিয়েছে P2+, তার মানে এটা কিন্তু ভুল নাই, এটা কিন্তু ভুল নাই। এটা মানে হচ্ছে এরকম যে পি কিউ যখন ভাঙবে, যেহেতু তোমার পিটা 2+, তাহলে P2+ হলে কিউও তোমার হবে 2-, দ্যাটস ইট। পি যদি 2+ হয় কিউও হবে 2-, দ্যাটস ইট। আর যদি তোমার এখানে পি প্লাস বলতো তাহলে পি প্লাস কিউ মাইনাস, দুটাই কারেক্ট। তোমাকে কোশ্চিনে যেটা বলে দিবে সেটা বুঝতে হবে, কারণ পি কিউ বলে দিলে বা পিও, এটা আবার এটা যে কোশ্চিনটা এটা করছে মানে উনার মাথায় ট্রুলি কোনো কমন সেন্স নাই। আমি আবারও বলি, একটু কড়া করে বলি, এই কোশ্চিন যিনি করেছে কোন বোর্ডে, দিনাজপুর বোর্ড 2022, যিনি ওই কোশ্চিনটা করেছে উনার মাথায় বিন্দু মাত্র কমন সেন্স নাই। কারণ কি? কারণ উনি ইউজ করেছে পিও। আরে ভাই রে ভাই, পিতে ফসফরাস হয়, ওতে অক্সিজেন হয়, এটা উনি কি জানে না? জানে। জানার পরও বলদের মতো গাধার মতো এই কোশ্চিন করছে, দ্যাটস ইট। আর আমার কিচ্ছু বলার নাই এখানে, ঠিক আছে? মানে এত পরিমাণে গাধামি কেমনে করে উনারা? উনাদের বোর্ড বসে, এক বোর্ডের পরে আরেক বোর্ড, আরেক বোর্ড, আরেক বোর্ড, জাস্ট খালি কোশ্চিন ঘোরাঘুরি করে, চেক করে। যারা চেক করে উনারা আবার টাকা নেয় এইখানে ওইখানে ওইখানে। তাহলে এই ভুলটা কেমনে মেনে নেওয়া যায়? এই জিনিসটা কেমনে নেওয়া যায়? কখনোই তুমি পিও এভাবে দিতে পারো না। যদি দাও তাহলে তোমাকে এখানে নোটিশ দিয়ে দিতে হবে যে পি এবং ও বা এক্স ওয়াই এগুলো কোনো মৌলকে নির্দেশ করে না। আমি কি তুমি কি বোঝাতে পারছি আমি তোমাকে যে এখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা কোথায় আমি তোমাকে নিশ্চয়ই আমি বুঝাতে পারছি, ঠিক আছে? এখন হয়তোবা এখানে ও কি অক্সিজেন বুঝাইছে কিনা আমি কেমনে বুঝতাম, ঠিক আছে? হ্যাঁ, সো ও যদি অক্সিজেন বুঝায় তাহলে তো আমি পি কে আমি ফসফরাস ধরবো, খুবই স্বাভাবিক। বাজে ব্যাপার স্যাপার। ওকে, 2Q মাইনাস দিলে না 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 না, একজন বলছো 2Q মাইনাস কি দিতে পারবো না? 2Q কখন দেয়? যেমন এইটা যদি ভাঙে PY2, এইটা যখন ভাঙবে তখন তুমি দিবা কি? পি দিবা, যেহেতু 2 আছে তাহলে 2+। আর ওয়াই কয়টা? 2টা ওয়াই মাইনাস, এই যে এই 2 যখন থাকবে তখন তুমি 2Y দিতে পারবা। ভাঙানো শিখিয়েছি আমি, ঠিক আছে? জেইই কোশ্চিন করালে ভালো হয়। হ্যাঁ, এই অধ্যায়টা কি ওখানে আছে? আগামী এত তারিখ থেকে শুরু হচ্ছে, দোয়া করিয়েন ওদের জন্য। জেইই কোশ্চিন আসলে এরকম টাইপেরই হয়, তুমি দেখতে পারো কেমিস্ট্রিতে খুব একটা ডিফারেন্স নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের গেল। তাহলে আমরা যেই কোশ্চিন শুনে অনেকে ভাবতেছো যেই যেই হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এটা হচ্ছে ইন্ডিয়ান এক্সাম। আচ্ছা যাই হোক, এরকম ঠিক আছে। প্রথম এবং দ্বিতীয় পাত্রে মিশ্রিত করলে P2 এর ঘনমাত্রা কত হবে? বলো 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 বলো, কোন সূত্র অ্যাপ্লাই হবে দেখি কে পারে। প্রথম পাত্র দ্বিতীয় পাত্র মিক্স করলে P2+ এর ঘনমাত্রা কত হবে? কোন সূত্র দিয়ে বের করব দেখি, এটা কে পারে? থ্যাংক ইউ সিয়াম। এই গাধা রে, এই কে কে বলতেছে এগুলা? আরে মায়ের দিমনি আমি, আমি গাধাগুলার একটু নাম দেখি। হ্যাঁ, তানজিনা মিম বলতেছে কমন আয়ন, আদনান বলতেছে সম আয়ন। হ্যাঁ, তারপরে গন্তব্য বুয়েট, ওর আর বুয়েট যাওয়া হইতেছে না, বলে সম আয়ন। মাহফুজ বলে সম আয়ন। কোথায় সম আয়ন রে ভাই? কোনে সম আয়ন? গাধা, হেট, পড়াবো না কিন্তু, চলে যাব। কোথায় সম আয়ন? চোখ নাই? কি দেখো, কোনটা সম আয়ন? কি বলতেছো? এখানে পি আর ও, এখানে এক্স আর ওয়াই, সম আয়ন কোনে? কোন দিকে সম আয়ন? এতজন সময়ায়ন বললা কেমনে তোমরা? একটা তো কি বলবো, সমায়ন হবে না পাগলগুলা।
বলছে প্রথম এবং দ্বিতীয় পাত্র মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণে P2+ এর ঘনমাত্রা। আমরা ইয়া করেছিলাম না, অধক্ষেপের ম্যাথ করেছিলাম না, তখন আমরা কি করতাম, এটা যখন মিশ্রিত করতাম তখন মিক্স করার পরে P2+ এর ঘনমাত্রা কত বের করছিলাম কিনা, করছিলাম, ওইটার মতো যখন মিক্স করছি তখন ওই যে কি হচ্ছে আমার, এটা 50 ml, এটা 100 ml, দুইটা মিলে কত হয়ে যাচ্ছে, 200 ml হয়ে যাচ্ছে না, ওই রকম। তাহলে দেখো প্রথম পাত্রে S1 কত, PQ এর প্রথম পাত্রে ঘনমাত্রা কত, 0.5 মোলার। V1 কত, V1 হচ্ছে 50 ml, এটা হচ্ছে প্রথম পাত্রে। যখন আমি মিক্স করে দিচ্ছি পাত্র 1 আর পাত্র 2, তখন আমার আয়তন কত হয়ে যাচ্ছে, 50 + 50, তাহলে 100 ml। তাহলে S2 কত, এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা জানি S1V1 = হচ্ছে S2V2। আরে ভাই তোমরা উল্টা পাল্টা তো বলতেই পারো, কিন্তু কমন আয়ন সেটা তো চোখের দেখায় বোঝা যায়, চোখের দেখায় বোঝা যাচ্ছে না কমন আয়ন কোনটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে S2 হবে S1V1 / V2। S1 কি ভাই, S1 হচ্ছে 0.5, V1 হচ্ছে 50, V2 হচ্ছে 100। এটা কাটলে 2, এটা কাটলে 0.25, তাহলে S2 হচ্ছে 0.25 মোলার। ঠিক আছে, এটা হচ্ছে লঘুকরণ সূত্র দিয়ে আমরা করছি। তো কোয়েশ্চেন গুলো করতে করতে তোমাকে বুঝতে হবে 1m এর কাজটা কি। কে জিজ্ঞেস করেছো এটা, অবনী। হ্যাঁ, তাহলে তোমরা বলো 1m এর কাজটা কি, তোমরা বাকিরা বলো, তোমাদের কাছ থেকে উত্তর নেই। অবনী একটা প্রশ্ন করেছে সুন্দর, যে ভাইয়া এখানে 0.1 মোলারের কাজটা কি, তোমরা বলো কি হবে ওই কাজটা দিয়ে, মানে ওটা কেন দেওয়া আছে, কি এর পরের প্রশ্ন কি হতে পারে, তোমরা গেস করো। তোমাদেরকে আমি কোয়েশ্চেন বানানো শেখাই, কোয়েশ্চেন বানাতে পারতে হবে, তোমাদেরকে আমি কোয়েশ্চেন বানানো শেখাই, বলো এর পরের প্রশ্নটা কি হতে পারে। এর পরের প্রশ্নটা কি হতে পারে, এই যে আবার বলে কমন আয়ন। আরে বাবা, কমন আয়ন থাকার জন্য তো দুইটার কমন থাকতে হবে, কমনই তো নাই। হ্যাঁ, মারুফের কথা ঠিক আছে। হ্যাঁ, সবার তোমরা এখন অল্প অল্প করে বলছো অধক্ষেপ পড়বে কিনা, ঠিক আছে, এই ম্যাথ থাকবে শিওর, অধক্ষেপ পড়বে কিনা সেটা থাকবে। তো তোমাকে ওই যে এখান থেকে এই পাত্র থেকে তো Y2 এর ঘনমাত্রা বের করতে হবে, Y- এর ঘনমাত্রা বের করতে হবে, তখন Y এর জন্য এটা হবে আমার S1, এটা হবে আমার V1, বুঝছো। অধক্ষেপ দিবে পরের কোয়েশ্চেন, প্রথম এবং দ্বিতীয় পাত্রের মিশ্রণে PY2 এর অধক্ষিপ্ত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমার এখানে KSP দেওয়া আছে, KSP দেওয়া আছে, KIP বের করতে হবে। তাহলে PY2 এটা ভাঙলে কি হবে, এটা ভাঙলে হবে P2+ যোগ 2Y-, ঠিক আছে। তাহলে এখানকার KIP কি হবে, KIP হবে P2+ এর ঘনমাত্রা ইন্টু Y- এর ঘনমাত্রা তার উপরে স্কোয়ার। তাহলে P2+ এর ঘনমাত্রা আমরা কিভাবে পাবো, S1V1 / V2 ইন্টু এটা কত হবে, S1V1 / V2 তার উপরে স্কোয়ার। এটা তো আমরা বের করে আসছি অলরেডি, P2+ এর ঘনমাত্রা S1V1 / V2 দিয়ে 0.25, তাহলে এটা হচ্ছে 0.25 ইন্টু এটা কত হবে, Y কোথায় আছে, এই যে এখানে আমার Y আছে, তাহলে দিস ইজ আওয়ার S1, দিস ইজ আওয়ার V1। তাহলে S1 কত, S1 হচ্ছে 0.1, V1 হচ্ছে গিয়ে 50, V2 হচ্ছে গিয়ে কত 100, তার উপরে স্কোয়ার। তাহলে বলো KIP কত আসে, KIP-টা কত আসে, KIP-টা তাহলে আসে হচ্ছে
6.25 into 6.25 into 10 to the power minus 4, এটা হচ্ছে গিয়ে কেআইপি। আর কেএসপি কত? এত। তাহলে বলো তো কেআইপিটা বড় না? এটা -4, এটা -23, তাহলে যেটা কম মাইনাসে সেটাই বড়। তাহলে আমাদের কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি। তাহলে পিপিটি মানে প্রিসিপিটেশন কি? অধক্ষেপ হবে। সহজ ম্যাথ। বলো, এই যে আমি তোমাদেরকে কি কি জিনিস করালাম? দ্রাব্যতা করালাম, দ্রাব্যতা গুণফল করালাম, আয়নিক গুণফল করালাম, অধক্ষেপের ম্যাথ করালাম, সময়ায়ন প্রভাব পড়ালাম, পিএইচ এর সাথে সময়ায়ন পড়াচ্ছি। তাহলে এতগুলো জিনিসের মধ্যে তোমাদের ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, আমি তোমাদেরকে যতগুলো জিনিস করালাম, কতগুলো প্র্যাকটিস প্রবলেম করালাম আমি তোমাকে, এবং আমি একটা করে করছি, তোমাদেরকে করতে দিচ্ছি। ঠিক আছে, আজকের ক্লাসে তো শুধু আমরা প্রবলেমই করেছি। প্রথমে সময়ায়ন দেখলাম, ঠিক আছে, একটা ম্যাথ আমি নিজে বানিয়ে দিয়েছিলাম। তারপরে এটা আমরা করলাম প্রবলেম 27, ঠিক আছে। তারপরে আমরা করলাম প্রবলেম 28, ঠিক আছে। 28 নাম্বার প্রবলেম করার পরে এটা ছিল আমাদের 29 নাম্বার প্রবলেম। এটা ছিল আমাদের 29 নাম্বার প্রবলেম। ওকে, তারপরে ফিজিক্সও পড়ছি আমরা মাঝখানে একটু, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে আমাদের 30 P30, তারপর দিস ইজ আওয়ার P31। আমরা সেম টাইপের ম্যাথই এতগুলো করে ফেলেছি। এখন তারপরে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে সেটা কি করতে হবে ভাই? নিজে সলভ করতে হবে। আগেরটা কত ছিল? 31, 32। এরপরে বাকি ম্যাথ তুমি নিজে নিজে করবা। একটা শর্ট রিক্যাপ দিব কিসের বলো তো? পুরো ওভারঅল জিনিসের। ওকে, একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে আমি হচ্ছে মুখে মুখে একটা লিখে দেই, হ্যাঁ। শর্ট রিক্যাপ আমি তোমাদেরকে দিয়ে দেই। আমরা এতক্ষণ কি কি পড়েছি? পেন কই? পেন তো পকেটে। ওকে, একটা শর্ট রিক্যাপ, এতদিন পর্যন্ত আমরা যা যা পড়েছি। রিক্যাপ। সো রিক্যাপে প্রথম জিনিসটা আমাদের হচ্ছে যে আমরা প্রথমে পড়েছি হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা জিনিসটা কি? দ্রাব্যতা হচ্ছে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হচ্ছে। 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হচ্ছে তাকে বলা হয় কি? দ্রাব্যতা। এখন দ্রাব্যতার একক বিভিন্ন রকম হয়ে থাকে, কখনো গ্রাম পার লিটার, কখনো মোল পার লিটার, কখনো দ্রাব্যতার একক দেয়ই না। সো ঠিক আছে, ঠিক আছে। সো এটা আসলে ডিপেন্ড করে। সো দ্রাব্যতা থেকে আমরা অধক্ষেপের ম্যাথ করেছি, ঠিক আছে, যে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়ে, হ্যাঁ, এগুলো আমরা করে আসছি। তারপরে আমরা সরাসরি গেছি হচ্ছে কেএসপি। তো কেএসপিটা আমরা পড়েছি হচ্ছে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, ঠিক আছে, s টু দি পাওয়ার a প্লাস b, ঠিক আছে। আমরা দ্রাব্যতার সাথে কেএসপির বিভিন্ন সম্পর্ক দেখেছি, দ্রাব্যতার সাথে কেএসপির আমরা বিভিন্ন সম্পর্ক দেখেছি। তারপরে আমরা একইভাবে কেআইপি বের করেছি, ঠিক আছে, একইভাবে আমরা কেআইপিও বের করেছি। বাট কেআইপি দেওয়ার সময় আমরা দ্রাব্যতা লিখতে পারি না। যেমন একটা যৌগ যদি এটা হয় AB2, তাহলে এটাকে ভাঙলে আমরা পাই A2 প্লাস যোগ 2B মাইনাস। তাহলে এটা যখন আমার হচ্ছে কেআইপি বের করব তখন আমরা দ্রাব্যতা লিখতে পারবো না, তখন আমাদের হবে শুধুমাত্র A2 প্লাসের ঘনমাত্রা ইন্টু বি মাইনাসের ঘনমাত্রা তার উপরে স্কোয়ার। আমরা এস দিয়ে লিখতে পারবো না, ঠিক আছে। বাট যখন আমরা এটার কেএসপি লিখবো, কেএসপি দেওয়ার সময় আমরা লিখতে পারবো হচ্ছে এস টু এস, তাহলে এস ইন্টু 2s এর উপরে স্কোয়ার। সো আমাদের আলটিমেটলি হবে হচ্ছে 4s কিউব। সো এটা আমরা দেখেছি কেআইপি আর কেএসপি। মানে কেআইপিটা হচ্ছে যে কোনো অবস্থায় আয়নের গুণফল, যে কোনো অবস্থায় আয়নের গুণফল, আর এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আয়নের গুণফল, সম্পৃক্ত অবস্থায় আয়নের গুণফল। ওকে, আর আমরা আরেকটা দেখলাম হচ্ছে যে কেআইপি যদি কেএসপি থেকে বড় হয় তাহলে প্রিসিপিটেশন পড়বে। কেআইপি যদি লেস দেন কেএসপি হয়
তাহলে এটা হচ্ছে পিপিটি, মানে অধক্ষেপ আর কি, প্রিসিপিটেশন পড়বে না। এটাকে বলা হয় হচ্ছে সুপার স্যাচুরেটেড, হ্যাঁ, বা এটাকে বলা হয় অতিরিক্ত, এটাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত, সমান না হলে। আর যদি আমার কেআইপি ইকুয়াল কেএসপি হয় তাহলে এটা হচ্ছে প্রিসিপিটেশন পড়বে না এবং এটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ, আর আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট। কমন আয়ন ইফেক্ট, কমন আয়ন ইফেক্টে কি হয়, যে মনে করো আমার সিলভার ক্লোরাইড আছে, এটা ভাঙে হচ্ছে আমার সিলভার প্লাস যোগ ক্লোরিন মাইনাস, আর আমার আছে সোডিয়াম ক্লোরাইড Na প্লাস Cl মাইনাস, এটা এস এস এস, ঠিক আছে, এটা মনে করো 1 1 1, তাহলে এই যে আমার কমন আয়ন, আমার S+1 হয়ে যাচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। সো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে সিলভারের ঘনমাত্রাটা হ্রাস পাবে। সো ওভারঅল আমার দ্রাব্যতাটা হ্রাস পাইতে হবে, ঠিক আছে। দুরন্ত বলছে কলেজে এত বিস্তারিত পড়ায় না। হ্যাঁ, কলেজে আসলে সময় কম থাকে আর একটা ইন্টেনশনেরও ব্যাপার থাকে, সবকিছু মিলাই আসলে এটা খুবই স্বাভাবিক, খুবই অবভিয়াস, ঠিক আছে। আর আমি তোমাকে এতটুকু বলতে পারি যে আমি তোমাকে যতটুকু ডিটেলসে পড়াবো, যত ভাবে আমি তোমাকে পড়াবো, এত ভাবে তুমি আর অন্য কোথাও পাবা না, এতটুকু আমি বারবার বলছি। তুমি যে কোনো ভাবে তোমার ফ্রেন্ডসদের থেকে জানতে পারো, কোনো অসুবিধা নাই আমার, ঠিক আছে। হ্যাঁ, যদি কখনো তুমি ডিফারেন্ট কিছু পাও, তুমি ওয়েট করবা, আমার দেখবা ক্লাস শেষ হইতে হইতে তোমাকে সবকিছু পড়ানো হয়ে গিয়েছে। সুদীপ্তি বলছো এই ম্যাথটা যদি আগে করাতাম তাহলে ও পরীক্ষায় লিখে আসতে পারতো, বাট আসলে জিনিসটা হচ্ছে কি, সবকিছু আমি ধারাবাহিক প্রসেসে আগাচ্ছি। আমি তোমাকে এই ম্যাথটা ফার্স্ট দিনে বা সেকেন্ড দিনে করালে তুমি কিচ্ছু বুঝতে পারতে না। এই যে আমি তোমাদেরকে ধারাবাহিক ভাবে করিয়ে আসছি, যে কারণে তোমাদের কাছে পড়াশোনাটা কিন্তু ইজি মনে হচ্ছে, ঠিক আছে। বাট যদি আমি শুরুতে এগুলা করাইতাম, এটা কিন্তু কঠিন মনে হইতো, তখন তোমরা বলতা ধুরু কিছুই বুঝতেছি না। তো ঠিক আছে, তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ, এত ধৈর্য নিয়ে ক্লাস করার জন্য। সো ক্লাসগুলো কেমন লাগছে এটা একটু জানাই দিবা, শিখবো জিতবোতে অবশ্যই জানাবা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাই, জীবনে বড় হইতে হইলে পরিশ্রম করতে হবে। আমি বলছি না যে তোমাকে জীবনে বড় হইতে গেলে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। তুমি কি করতে চাও, তুমি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাও, হও, পরিশ্রম করো, ঠিক আছে। হ্যাঁ, তা তুমি মনে করো টিচার হইতে চাও, ভালো এডটেকের টিচার হইতে চাও, তুমি ভালো মতো ক্লাস নাও, সারা রাত ক্লাস নাও, ঠিক আছে, ফ্রি ফ্রি ক্লাস দাও, মানুষকে চেনাও যে তুমি ভালো ক্লাস নিতে পারো। হ্যাঁ, তুমি আলাক পান্ডের মতো টিচার হয়ে দেখাও, ঠিক আছে। হ্যাঁ, বেশ সম্মানজনক একটা ব্যাপার এটা, ঠিক আছে। মানে পুরো পৃথিবীতে এখন বলা যায় আলাক পান্ডে একজনই আছে। তারপরে তুমি কি হইতে চাও, হ্যাঁ, তুমি মনে করো ডক্টর হইতে চাও, তুমি ভালো মতো পড়ো, মেডিকেলে চান্স পাও, এখানে যেয়ে দিনরাত পড়ো। হ্যাঁ, ভালো হওয়ার তো কোনো শেষ নাই। তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও, ভালো মতো পড়ো, হ্যাঁ, বুয়েটে যাও, রুয়েটে যাও, চুয়েটে যাও, কুয়েটে যাও, যে কোনো জায়গায় যাও, দেশের বাইরে যাও, ভালো মতো পড়াশোনা করে তুমি ইঞ্জিনিয়ার হও, হয়ে দেখাও। তুমি ক্রিকেটার হইতে চাও, ভালো মতো প্র্যাকটিস করো, বাংলাদেশের এই মানে কি বলবো, মানে ওই গদাদের মতো হইও না, হ্যাঁ, যে সারাদিন ওই প্রেস কনফারেন্স করবে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করবে। হ্যাঁ, সো ওই যে মানে আসলে যারা পরিশ্রম করে তাদের রেজাল্ট ভালো হয় যে কোনো কাজে। সো জাস্ট পরিশ্রম করো, ভালো মতো পড়া, মানে যে কোনো কিছুতেই তুমি সাকসেসফুল হইতে পারবা, ঠিক আছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।